যখন আমার 12 বছর হয়ে গেল তখন আমি কিছুটা বুঝি, ওই লগে লগে মাইয়া লগে থাকতে থাকতে আমাকে কি রে এই কি কয় কি খারাপ কাজ কয়। তখন সে আমার আমারে সবাই দেখবো দেখে আমারে নিচে নামতে দিত না। আমার শ্বশুর বাড়ি ছিল 5 তলা, বড় লোকের পোলাই বিয়ে করছে। আমার আপনারা মাফ করে দিবেন, যারা খারাপ কাজ করে তাদেরকে কখনো ঘৃণা করবেন না, কিন্তু তারা এমনিতেই ঘৃণা ঘৃণা জীবন গেছে। আপনি আমার এই অনুষ্ঠানে কেন আসলেন, কিভাবে আসলেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাইফের একটি এপিসোডে। যারা এই অনুষ্ঠানগুলোতে আসতে চান নিজের জীবনের গল্প নিয়ে, এবং যদি মনে করেন আপনার গল্প থেকে হাজার লাখো মানুষকে কিছু না কিছু মেসেজ দেবার আছে, তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, 09639887777, এই নাম্বারে। এছাড়া আমাদের যে মেল অ্যাড্রেসটা আছে sharemystory24@gmail.com, এখানে আপনি চাইলে মেইলও করতে পারেন। তবে অবশ্যই আপনার ফোন নাম্বারটা দিতে ভুল করবেন না। নাম কি আপনার? আমি এখানে নামটা গোপন রাখছি, নাম আমি দিছি লাখি। আমার মা সবসময় এই মেসে কাজ করতো, কাজ করার পর কি করতো, যে গরম বাতাস না ওইটা আমার ভাইরে দিত, আর পানি ভাত আমাকে দিত। তো একদিন আমার খালাই বলে কি, তুই ওরে খালি পানি ভাত দেসকে, কয় আমার পোলা যদি খায়া থাকে তাহলে থাক, খাইবো না খাইলে নাই। বাবা কই আপনার? আমার বাবা মারা গেছে আর আগে। ও আচ্ছা। আমার মার এটা দ্বিতীয় পোলা, দ্বিতীয় পাশের ঘরের ছেলে এটা আর কি, আমার ভাই। ওইখান থেকে 7 বছর যখন আমার বয়স তখন আমার মা মারা যায়। আমার নানা নানি আমাদেরকে রাখে। যখন বয়স আস্তে আস্তে একটু হইতাছে তখন আমার নানি একটা গার্মেন্টসে কাজ নেয়, 250 টাকা বেতন। তখন কইছে কি, ভাতটা তুই নিয়ে দিয়ে আইস। তো আমি ভাত নিয়ে যাইতাম আইতাম। ভালো একটা কাপড় ছিল না, যে গার্মেন্টসে জুটা কাপড় আছে না, জুট কাপড় টুকরা কাপড়, এটা দিয়ে একটা জামা বানাইয়া দিচ্ছি। তখন আমি গার্মেন্টসে পরে যে মাইসে খালি হাসাহাসি করে, তখন তো আমি বুঝতাম না। খালারে জিগে, খালাই জামা পিনলে মানুষ হাসে কে? কারে পোকা, এটা তো 7 তালিয়ালা জামা, এর জন্য মাইসে হাসে। আস্তে আস্তে বড় হইতেছি, তখন গার্মেন্টসের চাকরিটা আমার নানি চলে যায়। তখন আমার নানি একটা মুড়ির মোয়া বানায় হাতে, আমি ওইখানেও যাই, এর লগে লগে যাই, বাইকারে কুলে কুলে নিয়ে যাই। দেখি হাতে ঠুসা পড়ে গেছে। বাসায় এসে পরে আমাকে, তুমি এই কাজ করো না, আমার খুব কষ্ট লাগে, ঠুয়া পড়ে গেছে। কয় না, কাজ করলে তো করে খাওয়া করতো। আমার নানা আসছিল, একটু বয়স্ক ছিল, তখন এক বাসায় আমার কাজে দেয়। বয়স কত তখন আপনার? 9:30-10 পরে এক বাসায় কাজে দেয়। আমি তো সারাদিন থাকতাম, বিকালে যেতাম কাজ। বাসায় যাইস না, আজকে আমার আগে ঘুমা। তা উনার জামাই আসছে, উনার হাজবেন্ড। তখন আমি কেউ আমার উনার জামাই বিছনায় দিয়া উনি গিয়ে আর এক বিছনায় ঘুমায়। না আমি না চিক্কা বাক্কা করে আমি বাসা থেকে চলে আসছি। চলে আইসা কই কি, কোন বাসায় দিছ? বেটা আমার শরীরে খালি হাত দেয়। খালা এবার গেছে, কয় এগুলো, কয় আরে শুটিং এ লাগাই দিন, আগে অভিজ্ঞতা করতে হইব। তা আমার নিয়ে গেছে। তখন আমি যাইতেছি, যাইতে 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 পরে হল আছে না, কে নিয়ে গেছে আপনাকে? ওই যে যে মহিলার বাসায় কাজে দিছিল, যাই কি মানুষ এক লোক আমারে পছন্দ করে। পছন্দ করার পর কয়, তুমি তো কিছুই বুঝো না, তা তোমার আমি বিয়ে করব। দাম কিছু চলেন আমাদের বাসায়। আমার বাসায় গেছি পরে, নানি আর আমার নানা আর আমার খালায় রাজি না, বিয়া দিব না। পরে ওই লোকটা খুবই হাই, খুবই পয়সা লাখ, দেখেন ও তো কিছুই বুঝে না, আর ওর চেহারা খুব সুন্দর, আর এই কাজে দিয়েন না। লোকটারে যাতা অপমান করলো, আমি তার বুঝতাম না। পরে এলা আমার অভিজ্ঞতা হয়। হুম। কিসের অভিজ্ঞতা? লোকে শোল টোল টিপে টাকা দেয়, 500-600, যাই না আমার নানিরে দিয়ে দিতাম। এগুলো কি হলের মধ্যেই হয়? হ্যাঁ, হলের ভিত্তে। হলের ভিতরে কি ছবি দেখার সময় এরকম ঘটনা ঘটে নাকি তখন হল? তো হলে 20-25টা, হ্যাঁ হলে একটা সিট, 2 টিকিটের এ নাম্বারের সিট লইলে, টাকা বেশি দিয়ে পিছনে দিলে শরীরে হাত টাত দিয়া 500-600 টাকা দেয়। আচ্ছা, এই অভিজ্ঞতা আগে আপনার? এরকম ছিল, 500-1000 টাকা দিত। পরে এলা আমি একদিন কই কি, বাসায় এসে আমি কই কি, যে কি কাজ করে, খালি চলে ধরে আর টাকা দেয়। আমার খালাই উঠে আমার অনেক মারলো। মারলো মা কেন? আমি মাইসের তো কই, এমন কাজ দিছে আমার, খালি চলে ধরে। ও আপনার খালা চাইতেছে আপনি কাজটা করেন, কিন্তু হ্যাঁ, কারো কিছু কিছু বলবেন না। না, এলাই কথা কওয়ার পর আমারে বাড়ি মারছে, ফিরি দিয়া। আচ্ছা, দাগ আছে এখনো? হ্যাঁ। ফিরিটা বাড়ি মারছে, গোলা মাইসে তো কসকে। যখন আমার 12 বছর হয়ে গেল তখন আমি কিছুটা বুঝি, ওই লগে লগে মাইয়া লগে থাকতে থাকতে আমাকে কি রে এই কি কয় কি খারাপ কাজ কয়। পরে আমি আর কিছু কই নি, আমার মাইনা নিছি। যখন আমার 12 বছর তখন আমি রাস্তা দিয়ে হাইটা যাইতাছি, কয় এই শুন, আমাকে কি, তুই তো কিছু জানোস না, তোর একটা কথা বলবো। আমাকে কি বলেন? এই এলাকার মানুষ আমাকে কি করতো, আর মাইনা দিলো।
হ্যাঁ, তখন তো আমি বুঝতাম না। আমাকে কয় তোর মা তো অনেক সুন্দর ছিল, তা মুসলমানের কাছে মানে এইসব মানে নানান টানান কথা কয়। তো একদিন আমি প্রশ্ন করি আমার নানিরা, তোমরা বলো এ দিল মাইর, মানে আরো মাইর, নাইরের রূপে মাইর, মাইরের আর শেষ নাই আমার। না কিন্তু ওনারা যে ধর্মের ছিল সেটা হলে তো বোঝার কথা, ঘরের মধ্যে তো এগুলো কোনো কিছু ছিল না। বুঝি নেই। পরে যখন আমার বয়স মানে এখন আমার মানে আমি বুঝতেছি যে আস্তে আস্তে, তারপর আমি কই কি এক লোকে আমার ভাড়া করলো তারা নাই থাকবো। ওই সেরির যে সেরি আমার লগে মানে চালাক বানাইছে, ওই সেরি আমার করলো কি ল আমিও যাম। নামকে ঠিক আছে তুমি গেলে তো আমার ভালো হয়, আমি তো চিনি জানি না, না আমারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর উনি তো আমার সাথে আমি কি কমো ভাই, এটা লজ্জার কোনো কথা না। মানে সে মানে আমি যাইতে চাই না সে জিনিসটা, সে আমার জোর করে গেছে। যাওয়ার পর সকালবেলা রক্ত রক্ত দিয়ে পিনটিন দিয়ে ভরে গেছে। ভরে যাওয়ার পর আমার মাইক কয় আমি কে বিচার দেবো তোর খালার কাছে। দিয়ে মাইক মায়ের ন লোকেরা কি করছে, কয় 5,000 কই আনছিস, 10,000 টাকা দিবি। ওই মহিলা আমাকে হ্যাঁ এই কি করো, মানে ব্ল্যাকমেল করতেছে, মানে বেগারে ঠেকাইতেছে। এই মাইয়া অসুখ হয়ে গেছে, মাইয়ার অসুস্থ বানাই লাইছো, মানে টাকা লইব বেশি করে। হাই হ্যাঁ বেটা তো পায়ে ধরে হাতে ধরে মান সম্মানের ব্যাপার। না আমি কই কি তুমি এটা কি কাজ করতেছো, নাম বাজারে জুতা লয়, বাজারে আলমারিতে কাপড় লয়, কেমন খারাপ। বেটা 10,000 টাকাই দিছে, দিয়া কয় কি মাইয়াটা কিছুই বুঝে নাই, মাইয়ার লাইফটা তুমি শেষ করে দিও না। ওই ভদ্রলোকটা বলতেছে ওই ভালো জায়গায় একটা কাজে দিয়া দাও, মেয়ের চেহারাটা খুব সুন্দর। পরে আমি আইসি বাসায়, আইসি পরে নানি কয় কি হয়েছে, আমি কই কি হয়েছে মানে আমি আর কিছু কই না, ওখান টাকা তুই কইতাছে কে এমন এমন তো আপনার নাতি টাকা কয় টাকা দিছে না দিছে আমি জানি না, মানে এখানে আমার একটা ইয়া এই মাইক ওই অসুস্থর পর আমি আর কাজে যাই না। আমাকে না, আমি ওই লোকটা আমার হাতে ধরে বলছে তুমি আর এই কাজ করো না বোন, তুমি কাগজ টুকায় খাইও। পড়ালে আমি গেছি কি ঠিক আছে, আমি কেন আমি এই কাজে যাবো না। বেটারা কাপড় চোপড় খোলা হেলা ন্যাংটা ঘরে তো পাশে এক খালা ছিল, এখন টিনের ঘর তো। তখন ওই খালা এসা কইছে কিরে ছেড়ে তুই কি খারাপ পথে নামাইয়া দিলি, কয় পাঁচতলে খারাপ কাজই করতে হইব, নাহলে খাইবো কই থেকে, টাকা শহর ভাড়া দিব কি আর বাপে আয়া, আর বাইরে মানুষ করবো কি আর বাপে আয়া। মানে ওই বাড়ির লগত ঝগড়া। তেমন করতে করতে এখন আমি তো 2-3 দিন যাই না। পরে এক লোক আমারে খুব খুঁজে আর কি, মানে সে আমারে কাজ টাজ করে নাই, সে আমারে খুঁজে বিয়া করবো। ওই লোকের বাড়ি এসে বিক্রমপুর। তাই সে যেদিনটা বিয়ে করবে সেদিন আমার একটা আংটি দিছে সোনার, একটা চেন দিছে, একজোড়া কানে দিছে। মার্কেট মানে অনেক ধরনের, কয় কি শোনো তোমার যে আমি বিয়ে করুম, তোমার যে হলের থেকে নিতেছি তুমি কখন আমার ফ্যামিলির কাছে বইলো না। মানে এই লোকের সাথে আপনার হলে দেখা হয়েছে? হ্যাঁ, তোমার এমন একটা জায়গা আমি কইরা দিমু যাতে তোমার লাইফটা খারাইয়া যায়, কিন্তু তুমি কিছুই বুঝো না। তখন তো সোনার দাম কম ছিল, চেন কিনে দিছে, কানের জিনিস কিনে দিছে, ভালো কাপড় চোপড় কিনে দিছে। বিয়ে করবে কে জানি গিয়ে কইছে ওই বেটারে গিয়া এক অফিসে, কোন অফিস আমি জানি না, যে জায়গা বিয়ে করার কি, সে জায়গায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওই লোকের আমার খালায় আমার নানা আমার নানি বেড়ার পিঠা। কেন বিয়ে করতে আসছে? হ্যাঁ, পিটান। ওখানে বেড়া ভয় পাইয়া গেছে, বেড়া মান সম্মানের ভয় এলো, ওইখান থেকে টাইম নামাই না আমার শেষ লইছে, আমি যাবো না, আমি আর লগে যাবো গা। তাও টাইম নামাই না চাই না, আমার ঘরে আটকে রাখছে। ওই গলার চেন আংটি কানে সব রেখা দিল আমার খালায়। এরপরে মানে আমি কই কি যেখানে আমি হেরে কইতাছে একজনের লগে, আমি কি আমার যাই বিয়ে করতে চাই এইখানে আমার কপাল রে খারাপ। তা কাল্লায় যার কয় কি থাক, ভালো জায়গা বিয়া না হোক এক জায়গা তৈবে এই কথা কইছে। পরে নাম হইছে, পরে এক ছেলে আমার দেহে আমার এলাকার থেকে দেখার পর হ্যাঁ আমার পিছে পিছে কাকড়াই লাইছে, কই মাইয়া কার, এই মাইয়া তো এই এলাকা দেখি নাই, মানে আমি তো বেশি পুষ্পাস করতাম না। কাকড়াই লাইছে আওয়ার পর সে লাগার পারে নাই, মানে ওই ছেলের সাথে আমার সাথে মানে পারে নাই চুর করে নেওয়ার জন্য। ওই ছেলে কি করছে ওইখান থেকেই, মানে ওইখান থেকে তাই না ওই হলের থেকে কই এই মাইয়ারে আমি বিয়ে করব। দেখে আটকায় পরে ওই সেরিগোদাসর খালারা যে কয় আমি এখন এই মুহূর্তে আমি ওই এলাকার পোলা, পরে বিয়ে করছে। আমার শ্বশুরের শাশুড়ি অনেক ভালো লোক ছিল। আমার হাজবেন্ডের বাবারে কইতো পুত, পুতে কইতো, কইছে বাবা আমি তেমন একটা মেয়েরে বিয়ে করছি, তুমি কোনোদিন আরে কিছু কইতে পারবা না। আমি ওরে রাস্তার থেকে আনছি, মেয়ের মতনই ভালোবাসতো। ওই আমার শাশুড়ি আমার ভালোবাসতো, আমার নন্দেরও ভালোবাসতো। এখানে আমার 2 বছর এখানে কেটে গেল, কে পেয়ে গেল। তখন আমার একটা ছেলে হইলো।
ছেলে হওয়ার পর তখন সে আমার মানে আমার সবাই দেখবো দেখে আমার নিচে নামতে দিত না। আমার শ্বশুর বাড়ি ছিল 5 তলা, বড় লোকের পোলাই বিয়ে করছে। আমার কোথাও নিয়েও যেত না, মানে আমার বলতো কি যে যা লাগে আমি তুমি বলবা, আমি তুমি নিচে নামবা না। সবাই জিজ্ঞেস করতো আপনার বউ বলে সুন্দর, কিন্তু হ্যাঁ তো বলতে পারতো না যে আমি কাকরাইল থেকে আনছি। এটা তো এলাকার ভিত্তিতে কওয়া যায় না। স্বামী কি করতো? স্বামীও সেরকম ভালো ছিল না। না না, কি করতো? মানে কি করতো, মানুষের মারাধরি করতো, এখান থেকে টাকা উঠাইতো, এখান থেকে চাঁদাবাজ ছিল আর কি। চাঁদাবাজ। এটা আমার কপাল খারাপ। যাই হোক, তারপর? এমন করতে করতে আমার ছেলেটা মানে 1 বছর হইলো, অনেক পরে বাসায় গিয়ে ডাকাতি করছে। আপনার স্বামী? হ্যাঁ, অনেক জিনিস নিয়ে আইছে, মানে সোনা গয়না সব নিয়ে আইয়া ঘরে মানে পাট বন্ধ করতেছে। আবার কি 5 তলা বাড়ি তার? হ্যাঁ, তখন আমি কই কি এগুলা কই থেকে আনছো? কয় তুমি চুপ থাকো, তুমি ওই ঘরে যাও। পরে আমার শ্বশুরে ডাক দিচ্ছি যে কারে জানি জব কইরা এই যে এগুলা নিয়ে আইছে আপনার পোলায়। পরে কয় কি তুমি এত কথা কাউকে, মানে আমার শ্বশুরে আবার এই কথাটা কইছে। কয়ার পর না আমার খুব মাইতে লেগে গেল। এগুলা কি মানুষে মাইরা দূরে এগুলা নিয়ে আসে। পরে 1 সপ্তাহ পর কারা জানি ডাকায় নিয়া মানে ইটা দিয়া ছেঁচা মাইরা লাইছে। আপনার স্বামীরে? হ্যাঁ, পুলিশ আমারে জিজ্ঞেস করে জিনিসগুলা কোথায়। আমাদের তো বেড়া কইছে যে জিনিসগুলো ওইখানে ওইখানে। আমি কইতে যাই, আমার ননাসে কইতে দেয় না। বাসায় এসে লাশ নিয়ে পরের দিন আসছে ওরা মেডিকেল থেকে পোস্টমর্টম করবো নাকি কাটবো, এখান থেকে নিয়ে আসছে। নিয়ে আসার পর আমি আগে ওরা লাশ লুয়ে লাগাইছে। আমি রুমে গেছি, রুমে গিয়া মানে টাকাগুলা আর জিনিসগুলা আমি মানে একটা নুমাল টুমালে পেঁচাইয়া আমি নিচে নামছি বাবুরে নিয়ে। পরে আমার একজনে কইতাছে, কয় ভাবি আপনি কি থাকবেন না এই বাসায়? আমি কই কি থাকুম, দেখি কি করে। তখন আমার নানির কাছে আমি জিনিসগুলা দিয়া দিই। 5 ভরির উপরে সোনা ছিল, 5-6 ভরির উপরে ছিল, আর টাকাটাও দিয়া দিই। আমার মনে তো দুঃখ নেই। দিয়া দেওয়ার পরে একদিন পরে এটা মানে খুঁজ হয়েছে, কিছুই রেখা যায় নাই। আমার শ্বশুরে মানে আবি যাবি খুঁজতেছে। আমাকে কি না, আমি তো জানি না বাবা, আমি আর কি করলাম, আমি তো জানি না। তো আমার মেডিকেলে কইছে যে এই জিনিসগুলা কারা হাতে দিস না, এটা তো নিরাপদ ভবিষ্যৎ। 1 সপ্তাহ পরে বাসায় আইছি, আমার নানিরা কই জিনিসগুলা দাও আর টাকাগুলা কয় তোর লেগে জায়গা রাখছি, চিন্তা করিস না। আর এই টাকার কথা জিনিসের কথা কাউরে কইস না। এখন আমি চলুম কেমন, আমি খামো কই থেকে, এই আবার রাস্তার জগতে নামাইয়া দিল। এই কাকরাইল আবার আসি, এখন তো চালাক হয়ে গেছি। এখন আসি 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 পরে ওই যে বিক্রমপুরে যে লোক, হে লোক আবার আমার খুঁজে খুঁজে পায় না। ওই বিক্রমপুরের লোক আবারও দেখা হয়েছে। হওয়ার পর কয় কি তুমি কি এখনো বিয়ে বসবা? আমাকে আমার তো একটা ছেলে হয়েছে। আমি শুনছি, মেয়ের কাছ থেকে শুনছি। আমি ছেলে সুদ্ধাই নিমো, তুমি চলে আসো। ঠিক আছে, আমি এই কাপড় চোপড় নিয়ে একটা নিয়ে চলে আসবো। 2011 সালে একটা ঘটনা হইলো, আমার আমার পাশে একটা মেয়ে হইলো। ও আবার বিয়ে করছেন বিক্রমপুরে? ওই বিক্রমপুরের লোকে না, পাশে ওই এলাকারই আমার, মানে আমার শ্বশুরে কয় আমি থাকতো আর ভবিষ্যৎ করে দিয়া যাই। কেমন যেন একটা ভাই হয়, ভাইয়ের পোলার কাছে দিছে পরে হাতে ধরে আমার শ্বশুরে কইছে লাইফটা নষ্ট করিস না, ওর একটু ডাল ভাত পারস খাওয়াই সারা আমার নাতি যারে তুই দেইস। এই ঘরে একটা মাইয়া হইলো, মাইয়া হওয়ার পর অহন ওই লোকে ধরে আমার মারে ধরে কিলায় গোতায়। আমি কাকরাইলতে কাম করে খাওয়ামু, এই করুম সেই করুম হ্যান তেন। আমাকে আমি বিয়ে বইছি কি রাস্তায় যাওয়ার জন্য? আমার শাশুড়ি আমার মাথা ফাটায় ফেলায়। আমি ওইখান থেকে চলে আসি 2006 সালে। আমার 3 মাসের বাচ্চা, আমার পেটে বাচ্চা নিয়ে আমি চলে আসি। 3 দিনের বাচ্চা রেখে আমি এই যে আবার রাস্তার জগতে কাজ করি। রাস্তার জগৎ মানে আপনারা বুঝতেই পারছেন। এই রাস্তার জগৎ আবার আমার বাইকেরা দিছে। এখন রাস্তায় যে আসি আমি তো কাজ করতে পারি না, মানে আমার বুট বায়া বায়া পড়া যায়। কাজ করার পর কোন রকম 500 টাকা লইয়া জায়গা, মানে আমার বাচ্চাটারে বাঁচানোর লেগা সেই বাইরে আমি পড়াশোনা করাইলাম, মেট্রিক পরীক্ষা দেওয়াইলাম। সেই ভাই আমার এক পা চিনি দিয়েও জিজ্ঞেস করে না। চা কেমন করতে করতে মুদা মাইয়ারা খায়, মুদা ট্যাবলেট আমিও খাইছি। খাইতে খাইতে আমার এগুলো অসুস্থ। মোটা হওয়ার ট্যাবলেট খেতেন কেন? মানে মুদা যে ট্যাবলেট খালি একটু সাইজ তো ফুলে আর কি জানি ইনফিনিশন হয়ে গেছে। তখন আবার খাইছি মোটা ট্যাবলেট। এখন তো আমার বাঁচার কোনো পথ নাই, এমন অবস্থা খারাপ, মানে কর কথা না, ব্লাড বন্ধ হয় না। পরে আমার ভাই আমার নানিরে জিজ্ঞেস করে কি হয়েছে, না করলেও বুঝা গেছে। তারপর আমার ধরাধরি করে ঢাকা মেডিকেল নিয়ে যায়। আমার 12 লাখ টাকা সঞ্চয় ছিল, ঢাকা মেডিকেল লইয়া যায়। ঢাকা মেডিকেল নেওয়ার পরে ওইখান থেকে নাম একদিন রাইখা নাম কাইটা দেয়, নিয়ে যায় মিরপুরে। আমার রাখবো না, আমার অবস্থা অনেক খারাপ। যাকে এক লোকে আবার আমার বাইরে চিনে, আমার বাইরে বন্ধু, সে হাতে পায়ে ধরে এখানে ভর্তি করায়। ভর্তি করানোর পর আমার তো সব শেষ, 12 লাখ টাকা।
হুম। এখানটা কি করলো না করলো জানি না। আমার এই যে কেমো আছে না ভাইয়া, কেমোটা মানে তোলার লেগে নষ্ট হয়ে গেছে। আমার ভাই ওইখানে গিয়ে আমি অসুস্থ, আমার জুতা দিয়ে ফিরাইতাছে। কেন? ওই যে কেমোটা নষ্ট হয়ে গেছে। কেনলা? জি। কেমোটা নষ্ট হয়ে গেছে, একটা কেমোর দাম নাকি 80 টাকা 90 টাকা, আমি তো বুঝতাম না। আমার যখন মারতাছে পাশের এক লোক আইসা, মানে আমার চোখ শুধু দেখা যায়, তারপর পাশের এক মহিলার হাজবেন্ড আইসা কানের চাপে ওরা থাপ্পড় মারতাছে। যে মহিলা তো কথাই কইতে পারে না, মহিলার অবস্থা খারাপ। একটা কেমন তুমি এভাবে মারলা, মানে আমার এই হাসপাতালেই মারতাছে। যাক, ওইখান থেকে কোনো রকম আমি বাসায় আসছি। বাসায় হওয়ার পর দেখলাম আমার কিছু নাই, মানে আমার সব বিক্রি করে দিছে তারা। ঘর ভাড়া দিতে পারে না, আমার পিছনে খরচ করছে এসে, এই ভিডিওটা যখন চলছে খরচ করছে, সব শেষ। রেকর্ড যখন আমি করছি, আপনি বুঝতেই পারছেন ওনার কথাবার্তা শুনে যে একেবারেই মার্জিনাল ক্লাস, প্রান্তিক পর্যায়ের একজন মানুষ। অনেকেই আমার এই ইন্টারভিউগুলো নিয়ে অনেক ধরনের বিরূপ মন্তব্য করেন যে কেন আমি ইন্টারভিউটা নিই। সেদিন আমি মসজিদে নামাজ পড়ে বের হচ্ছিলাম, এক ভদ্রলোক এসে আমার সঙ্গে মুসাফা করলেন, করার পরে বললেন যে আমি আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাই। আমি বললাম বলেন। উনি আমার যাহা বলিব সত্য বলিবার কিছু কন্টেন্ট নিয়ে কথা বললেন যে এগুলো তো না আনলেও চলে। আমি বললাম অফকোর্স না আনলেও চলে, কেন দেখবেন, কেন শুনবেন? শোনার তো প্রয়োজন নাই। আমার তো অসংখ্য রকমের কন্টেন্ট আছে, যে কন্টেন্টগুলো দেখলে আপনার ভালো লাগে আপনি সেটাই দেখেন। এই যে একেবারে প্রান্তিক পর্যায়ে রাস্তায় দাঁড়ানোর, যাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, যাদেরকে আমরা গণায় ধরি না, যাদেরকে আমরা তাদের দিকে তাকিয়ে আমরা এক ধরনের মানে রি করে আমাদের শরীর বা আমাদের ভিতরে এই ধরনের অনুভূতি হয়, এদেরকে জানাটা প্রয়োজন। কেন একটা মানুষ রাস্তায় গিয়ে দাঁড়ায়? অনেক সময় দেখবেন যে আপনি রাস্তাতে যাচ্ছেন, রাত 9টা 10টা বেজে গেছে, গলিতে কোনো একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আপনি নিঃসন্দেহে তাকে ভালো চোখে দেখবেন না। আমাদের এই সমাজ ভালো চোখে দেখে না, আমিও দেখি না, কেউই দেখে না। ভালো দেখার মতো পেশা ওটা না। কিন্তু কথা হচ্ছে যে এই মেয়েটার, সে কি ইচ্ছা করে এরকম একটা জায়গায় দাঁড়িয়েছে? সে কি খুব শখে, মনের শখে সেখানে গিয়ে দাঁড়িয়েছে? আপনি যদি তার ব্যাকগ্রাউন্ডে আসার যে জায়গাটা, সেই জায়গাটা বন্ধ করতে না পারেন ইন এ ভেরি কর্ডিয়াল ওয়ে, তার যে লাইফস্টাইল সেই জায়গাটা যদি বন্ধ করতে না পারেন, তাহলে তার এই দাঁড়ানোটা নিয়েও আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করার অধিকার রাখেন না। ওর জন্ম হওয়ার পরে ওর যে বাপ মা হারানোর কেস, এবং এই বাপ মা হারানোর পরে ও যে বাধ্য হলো এই জায়গাটায় আসতে, ওর পরিবার যে ওকে বাধ্য করেছে, এবং সেখান থেকে ও বারবার বের হয়ে গিয়েও যে আবার জাম্প করতে হচ্ছে সেখানে, পুরো জীবনটাই যে বাজি ধরতে হচ্ছে এরকম একটা নোংরা জায়গায়, এটা যদি আপনি রিয়ালাইজ না করেন আজকের এই গল্পে, কতটা পরিস্থিতি খারাপ হলে একটা মানুষ এইরকম একটা প্রফেশনে আসে বা এরকম একটা জায়গায় আসে, কি পর্যায়ে প্রান্তিক একজন মানুষ এইরকম ভিক্টিমাইজ হয়, এটা যদি আপনি রিয়েলাইজ করতে না পারেন, তাহলে এই গল্প থেকে আসলে আপনি কিছুই শিখবেন না, এবং ডেফিনেটলি এই গল্প আপনার কাছে একটা বাজে গল্প হিসেবেই প্রতীয়মান হবে। ঠিক আছে? আমি আমার জ্ঞানত, আমি যে আমার সব কাজ খুব ভালো করেছি আমি সেটা বলবো না, কারণ আমি অসংখ্য মানুষের ইন্টারভিউ করেছি। এমনও কিছু কিছু ইন্টারভিউ আছে যেগুলো ইন্টারভিউ করতে গিয়ে আমার ঘুম চলে এসছে। একদিন রেডিওতে বোধহয় আমার নাক ডাকে শব্দ শোনা গিয়েছিল, মানে এত বেশি কাজ করতাম আমি, দিনে 4টা 5টা। আমি বলি না যে আমার সব কাজ ভালো হয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন কোনো একটা ভিডিও আমি রাখা শুরু করেছিল বিগত 5 বছরে, আমি সেই ভিডিওটা নিয়ে 10বার চিন্তা করেছি যে এটার ইম্প্যাক্ট কী দাঁড়ায়। আমার সোশ্যাল মিডিয়ার যে কোনো কাজ নিয়ে যদি কেউ আমার সামনে সমালোচনা করতে আসে, সেটার একটা উত্তর আমার দেওয়ার জন্য আমার যোগ্যতা বা আমার কাজের কোয়ালিটি, আমি সেই জায়গাটায় একটা বক্তব্য রাখার সুযোগ রাখতে পারবো। কিন্তু আমার রেডিও সব কাজ না, ডেফিনেটলি সব কাজে যে একদম আপ টু দ্য মার্ক হয়েছে সেটা আমি বলবো না। তো আমি আসলে ওই ভাইজানের মুসাফা থেকে যে কথাগুলো বললাম, সে কথাগুলো শুধু এনার না, আমি অসংখ্য মানুষ ইন্টারভিউ করেছি, যাহা বলিব সত্য বলিব, যারা বিভিন্ন রকমের ক্রাইম করেছেন। এবং এই ক্রাইমের জায়গাটা থেকে অবশ্যই একটা মানুষকে জাজমেন্টে নিতে হলে তার তো পেনাল্টি হওয়া উচিত। সে তো পেনাল্টি পাচ্ছেই, সে তো পেনাল্টির মধ্যে আছেই। কিন্তু কথা হলো এই পেনাল্টিটা তার প্রাপ্য কিনা সেই জায়গাটায়, আর পেনাল্টিটা যদি বন্ধ করতে হয়, তাহলে তার লাইফের ব্যাকগ্রাউন্ডটা কী ছিল, কি কোন রাস্তা দিয়ে সে এই রাস্তায় এসছে, সেই রাস্তাটা যদি আপনি না জানেন, তাহলে এই জায়গাটা কিওর করা সম্ভব না। আর সমাজটা না, আমরা মানুষ, একটা কথা আমরা ছোটবেলায় বলি সবসময় যে মানুষ সামাজিক জীব। মানুষ সমাজ, এই কথাটার অর্থটা যখন পড়তাম তখন বুঝতাম না। আচ্ছা, মানুষ সামাজিক জীব, এটা দিয়ে আপনি কি বোঝেন বলেন তো? আমার অনেক ভিডিওতে অনেকেই দেখবেন, আমরা ছোটবেলায় পড়েছি না সমাজবিজ্ঞানে, প্রথম লাইনটাই মানুষ সামাজিক জীব, মানুষ সমাজে বাস করে। আমাদের বাচ্চাদেরকে বা আমাদের সবাইকে একটা লাইন দিয়ে আসলে যে জিনিসটা শেখানো উচিত, সেটা হচ্ছে তুমি ঘরের মধ্যে ভালো আছো, এসি টেসি ছেড়ে একদম খুব চমৎকার একটা পরিবেশের মধ্যে থাকো। এটাই তোমার লাইফ না, কারণ ঘর থেকে তোমাকে বের হতে হবে। এবং নট অনলি দ্যাট, ঘর থেকে বের হওয়ার পরে যে রাস্তায় তুমি যাবা, যে দোকানে তুমি যাবা, যে পরিবেশে তুমি মিশবা, এটাও শুধু তোমার পরিবেশ না। তুমি যে পুরা দেশটার মধ্যে থাকো, ওইটাও তোমার ঘরের মধ্যে আসা বের হওয়া সমস্ত কিছু তোমার লাইফের উপর ইম্প্যাক্ট করে। এই যে এই মানুষগুলোকে দেখলে আমরা যে রি 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 করি বা নাক সিটকাই, এরা আমাদের সমাজের অংশ। এবং
এদেরকে বাদ দিয়ে সমাজ ভালো থাকবে না। ঠিক আছে, সুতরাং ওদেরকে যদি আমরা ভালো জীবন দিতে না পারি, আমাদের সমাজে আমাদেরও ভালো থাকার সুযোগ নাই। সেই অর্থে মানুষ সামাজিক জীব। ওকে, যাই হোক, আমি আসলে এক প্রসঙ্গ থেকে অনেক বড় কথা বলে ফেললাম। আমি হয়তো কথাগুলো অনেক লাস্টে বলতাম, বাট এই ফিলিংসটা আমার বারবার হচ্ছিল ওনার কথা শোনার পরে। অনেকগুলো লাইন আছে, শব্দ আছে, যে কথাগুলো আমাদেরকে কাইন্ড অফ চপেটাঘাতের মতো। ওনার ফেসটা এখানে দেখানো যাচ্ছে না, ওনার ফেসটা ব্লার করে রাখা হয়েছে, কিন্তু উনি যে কথাগুলো বলছেন, আমি বিশ্বাস করি এই সমাজে এরকম অসংখ্য মানুষ আছে, হাজার হাজার নারী আছেন যারা রাস্তায় দাঁড়ান, সুযোগ বুঝে, পরিস্থিতি বুঝে, তাদের গল্পের প্রতিনিধিত্ব করছেন উনি আজকে এখানে। জি বলেন, আপনার তারপরে কি ভাইয়া হইলো? হুম। পরে এবং যখন উনি বলছেন, ওনার তো ব্লার করা ফেস, ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন না। জি। পরে হুম। যাক মাইয়েরও খাড়া করাইলাম, পোলারও খাড়া করাইলাম, মেট্রিক পরীক্ষা দিছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখন মনে করেন 2023 সালে হুম আমার মেয়েটারে আমার ভাই দাওয়াত দিছে, আসছে। হুম আমারে দাওয়াত দেয় নাই, পরে আমার মেয়ে বাসায় গেছে, আমি বলছি আমারে তো দাওয়াত দেয় নাই, তোমারে দাওয়াত দিস, তুমি গেছে কেন? আমার হুম। মাইয়ায় আমারে জুতা দিয়া পিটাইতে পিটাইতে 6 তালাতে নামাইছে। কেন? আপনার মেয়ের বয়স কত আমি তখন? খালি এই কথাটা বলছি ভাইয়া, আবার পিটাইতে তো উপরে নিচ্ছি, ভাড়াইটারা তাকায় রয়েছে যে মার গায়ে কেমন তোলে। মেয়ের বয়স কত তখন? মেয়ের বয়স এই যে 20 চলতেছে। বিয়ে দিয়েছেন মেয়ে তখন? না, না, বিয়ে দেয় নাই। মেয়ে যখন আপনার সাথে এরকম আচরণ করতেছে, হ্যাঁ। তখন কি মেয়ে নিজের ইনকাম নিজে করে? না না, আপনি চালান মেয়েরে? তখন আমি চালাই, 2023 সাল থেকে আমি চালাই। আপনি চালান, তারপরও আপনার গায়ে হাত তুলছে? হ্যাঁ, এখন আমার চলতেছে, আমার টাকা দিয়ে চলতেছে। আমি যেরকম তার চেয়ে ডবল আমার মেয়ে। আমার ছেলেটা হয়েছে আগের ঘরে, কিন্তু ওরা দুই ভাই বোন যে দুই ঘরে এটা এখনো জানে না। তখন বাড়িওয়ালা উঠে কইলো, এত কোনো অপরাধ আমি দেখি না, সে মা জিজ্ঞেসি করতে পারে। বাড়িওয়ালা কয়, চুপ থাকেন, আপনি বেশি কথা বলবেন না, আপনি আমাদের ব্যাপারে আসেন কেন? পোলায় রাত্রে আসছে, আসার পর কইলাম আমার লাঠি দিয়ে কাজের থেকে নামাইয়া দিল এই মাইয়ায়। নামাইয়া দেওয়ার পর আমার ছেলেরে পড়লাম যে না, এই ঘরে আর আমি থাকুম না। আমার ছেলেকে তুই মারে মারছসকে? ছেলে তার বড় বোনের ভাইয়ের গায়ে, বোনের গায়ে হাত তুলতে পারে না, মানে কোদাকুদি করছে। আপনার এই যে এই ডিসেম্বর মাসে এই একই ঘটনা, আমার মেয়ে প্রেম করতে গিয়া তখন মানে সেলসম্যানের কাছে নিছে, টাচ মোবাইল চালায়, এর সাথে প্রেম করে, মানে ছেলে বুঝি মোবাইল কিনা দিছে। আমি তো জামুই না, আমার বাইরে ফোন দিছে, আমার গলার ভিতরে লইছে ছুরি, যে তুই স্যারার বাসায় যাবি, তোরা সারা বিয়া দিব না। মানে এমন ভাবে ছুরি ধরছে, আমি তো ফ্লাইট বাসা, আমি তো কাউরে ডাক্তার কইতেও পারি না যে আমার বাঁচান কি আমার ধরে। আমি তো ডরে কিছু কই নাম কইছি যা। তো ওই আবার কোজানি গেছে, আমার বাইরে ফোন দিচ্ছে, আমি তো যাইতে চাইছিলাম না, আমার গলার ভিতরে তো ছুরি ধরে, আমার তো কোন দিন জানি মাইরা ফালায়। কয় যাবি না কে? আমার বাড়িটা কইতে যাবি না কে? ঠিক আছে আমি গেছি। আমার একটাই চিন্তা যে আমার যদি কাকেল দেখে, কাকেল দেখে। আমি এই ঘরে কথা বলিনি, সব আয়োজন করে আমার সামনে আনছে, আনার পর আমার কইতাছে খান। আমার ভাইও খায় না, আমিও খাই না। তখন আমি বললাম কি, ছেলের সাথে যদি বিয়ে হয় আমি জীবনও মা তোমার আমি মাইনা নিব না। ওইখানেই বলছি। কয় কেন? আমি কি ছেলের দেখতে ভালো না? তুমি কি, তুমি দোষ কি? তোমার আমি লেখাপড়া শিখাইছি, আমি মেট্রিক পরীক্ষা দেওয়াইছি কষ্ট কইরা, আমি দোনো ছেলে মেয়েরা কষ্ট করে লেখাপড়া শিখাইছি, নিজে একটা মোরক্ষ দেখে ওঘরে লেখাপড়া শিখাইছি। ওঘরে লেখাপড়া শিখাইতে গিয়া কথায় কথায় আমার খোদা দিত, তুই মোরক্ষ, মোরক্কের বাচ্চা। মানে ওইখানে একটু কি বলছি যে তুমি যদি ছেলের বিয়ে করো, ছেলে তোমার বিয়ে করবে, তোমার ছেলের গার্জিয়ান তো তোমার দেখাইছে, তুমি বিয়ে বলে বসতে পারো, আমি এর ভিতরে কিছু বলবো না। কেন আমি তো জানি ঘরের ভিতরে চুরি গিয়ে আমার মাইরা লাইবো, যে চুরিটা ধরছে। পরে বাসায় এসে মানে ছেলে দেখতে সেরকম সুন্দরী না, মানে একটা মানুষ কালো হইলো, ফেস কাটিং আছে, তারপর একটা ডক আছে। তুমি কি, তুমি তো এরকম ছেলে একটা পাই, তুমি তো মোরক্ষ না। বাসায় এসে শুকায়নি, পরের দিন মানে স্যারা ফোন দিয়ে কইছে, কর পর আমার এই যে কি মাইকটা মারলো, আমার কি তুমি কি ভালো কাজ করো? এরা কিন্তু জানে আমি বারে কাজ করি, আমি যে রাস্তায় কাজ করি এটা জানে না, আমি জানে বারে ঝাড়ুটা রোদে, এ জানে। তুমি কি ভালো কাজ করো? তোমার তোমার কি এই ঘরের ফ্যামিলির থেকে আমার বিয়ে করব? পোলার সামনে কথাটা কইছে। পোলাই দিচ্ছে চাষ করে এক থাপ্পড়, যে সে যদি বাইরেও কাজ করে থাকে, দাম করে খাড়া করাইছে, মানুষ থেকে রাস্তায় টেন্ডি খায়, টুকায়া খায়, কি করে তো বুকের ভিতরে আগলায় রাখছি, সে তো আমাদেরকে ফালাইয়া যায় নাই। এ কথা কওয়ার পর আমি আর কিছু বলিনি। যাক, আমার পোলার সিঁড়ি থেকে পড়া এদিনই, তার একদিন পরে আমার পোলার পাটা ভেঙে গেল। এই যে বর্তমান সময় ছেলেটা আর মেয়েটা যা শুরু করছে, এখানে আমি থাকি, 3,500 টাকা ঘর ভাড়া দেই, বাজার চালাই, তার 1 টাকা। এই যে রোজা গেছে ভাইয়া, আমি 10 টাকার ইফতারি কিনা খাইতে পারি নাই, 10 টাকার ইফতারি তারা আমার খাওয়ায় নেই। তাদের কাছে কিন্তু টাকা আছে,
কেন আমি তো রোজার মাসে বাইরে না, আমি তো ঘর ভাড়া দিতে পারি না, তো কাজ কাম নাই রাস্তায়, আমি অনেক কষ্ট করে আমি ঘর ভাড়াটা দিই। তো এক লোক আমার কাছ থেকে 1 বছর আগে নাম্বার নিচ্ছে, নেওয়ার পর সে খালি আমার সাথে দেখা দেয় না, সে ঘর ভাড়ার জন্য 4 মাস ধরে 5 মাস ধরে আমার 2000 টাকা দেয়। কিন্তু তার আমি বলি নাই যে আমার ছেলে আছে, আমি তো একটু ভুলে গেছি। আমার 2018 সালে আমার নানি মারা যায়, আমার কাছে তখন ক্যাশও 4 লাখ টাকা ছিল। আমার নানি যখন পিছনে পড়ে থাকে তখন আমি এটা সহ্য করতে পারিনি, এখানে গা হয়ে গেছে পিছনে। গা হওয়ার পরে এখানে ড্রেসিং করতে গেলি 500 টাকা নেয়, ড্রেসিং করতে গেলি 500 টাকা নেয়। আমার নানি আমার মাথায় হাত দিয়ে মানে হাঁকে মুখে তার চেহারাও তার টানে না। আমি তো ঘৃণা করতে পারি না, কিন্তু সে তো আমার আগলে রাখছে, এই চিন্তাটা করে আমি ঘুমুট কাছাই। ভাই তো বিয়া করে 2016 সালে আলাদা হয়ে গেছে। 2018 সালে আমার নানিটা মারা যায়, মারা যাইলে আমি ভাইঙ্গা পড়ি। আমার শুধু একটাই চাওয়া, মানুষ মেসেজটা দিয়ে মানুষে কোনোদিনে খারাপ কাজ করলে ঘৃণা করবেন না, তারা কিন্তু অনেক কষ্ট করে। ওরে আমি কারণে ঠকায় টাকা নেই নেই, তাদের মুখের দিকে চায় 10টা টাকা নেই নেই পাইয়া জোর করে। তারা যদি আমার 2000 দিচ্ছে, আমি কইছি 100 টাকা গাড়ি ভাড়া দেন, 100 টাকা নিয়েছি। যখন বাইরেদের সাথে কাজ করতে যেতাম তারা কইতো এমক মেয়েরা 5000 3000 দেয়, তুমি তো 2000 ঠিকই নিলে। আমি কোনোদিন কারণে ঠকাইতে পারি না, যদি আমি কারণে ঠকাই থাকি কোনোদিন আর ক্ষমা করে দিবেন। আমি পাইতাই করছি কাজটা, আমার ক্ষমা করে দিবেন আপনারা। আমি যদি কোনো ভুল করে থাকি, আমার যদি কোনোদিন আপনাদের কাছ থেকে জোর করে কোনো 10 টাকা নিয়ে থাকি, আমার আপনারা মাফ করে দেবেন। যারা খারাপ কাজ করে তাদেরকে কখনো ঘৃণা করবেন না, কিন্তু তারা এমনিতে ঘৃণা কিনা জীবন গেছে। আপনি আমার এই অনুষ্ঠানে কেন আসলেন, কিভাবে আসলেন? আপনি দেখেন আমার এগুলা? আমি আসলে কি দেখি না আপনার এটা আলোচনাটা, আমি মোবাইলে শুনি আর কি। আচ্ছা। আমার যখন কাজকাম না থাকে আমি পয়সা পয়সা আপনাদের গল্পটা শুনতাম, আগের থেকেই শুনতাম, 2012 সাল থেকেই শুনতাম আপনাদের ও, গল্পটা। তার মানে উনি রেডিও রেস্টুরেশন আছে। হ্যাঁ, জি। শুনতে শুনতে আমি এমকের কই পাই আমার এই জায়গার নাম্বারটা দেন না লইয়া, অমুকের কেউ আমার নাম্বার দেয় না, মানে করে না। পরে একদিন হঠাৎ করে কিছুদিন আগে 1 মাস আগে আপনি একটা মাইয়া ওই যে আয়সা আয়সা হারাই গেছিল, হ্যাঁ। তখন আমি টিপিটা ছাড়ার পর দেখি আপনার নাম্বারটা। আচ্ছা। হ্যাঁ, এখন তো মাইয়া ঘরে পোলা ঘরে, আমি তো নাম্বার লইতে পারি না। পরে যে কষ্ট করে আমি এমনি সামনে কইয়া কিছু ঘরে যে আমার এই ঘরে কাজ আছে, এমনি ঘরে ঘরে দিয়ে আমি নাম্বারটা অনেক কষ্ট করে উঠাই। উঠানোর পর আমি কই ফোন দিমু না কিছু বকা টকা করে। আমি কি একটা বড় লোক, মানে আমি আগর সামনে আর ফোনটা দিতে পারি নাই। তারা 2 দিন পরে আমি ফোন দিচ্ছি, দেওয়ার পর রোজার আগের দিন এই ভাইয়া রিসিভ করছে, আমাকে ভাইয়া আমার গল্পটা একটু নিবেন, আমি একটু বলতে চাই। কই ঠিক আছে। মাইয়া বারবার জিজ্ঞেস করতেছে এটা তো টেলিফোন নাম্বার, মানে মোবাইল নাম্বার না। সে তো আমার মোবাইল মাঝে মাঝে হাতায়। কই এই নাম্বারটা কার, এই নাম্বারটা কার। আমি ওরা কইছি যে ভালো করে একটু সেভ করে দেয়, আমি যাতে ফোন দিতে পারি। এখন আপনি থাকেন কিভাবে? আপনার সাথে আমি কে থাকে? থাকি, আমার সাথে আমার ছেলেও থাকে, মেয়েও থাকে। মেয়ে একটা সেলসম্যানের কাজ করে, ছেলে চাকরি করে, ভালো পয়সাই পায়। আসলে কি তারা আমারে দেখবে না, তারা আমারে খাওয়াবে না। আমার লাইফে আমি রাস্তার জগতে যখন কাজ করছি, এখনো করি, তারা আমারে খাওয়াবে না, পড়াবে না। আপনাকে এখনো রাস্তার কাজগুলো করতে হয়? হ্যাঁ, এনে কাজ করি কি আমি এই কাজটা ছাইরা দিমু। আমার যদি ভালো একটা বাসা বাড়ি বাচ্চা রাখার কাজ পাই, তাহলে আমি ছেলে মেয়েদের এখান থেকে চলে আসবো, বুঝছেন। আমার এই বাইরের থেকে মানে আমারে দিয়া ঘরে সম্পূর্ণ কাজ করায় তারা, টানাগুলো আমারে দিয়া ধোয়ায়, জুতা ধোয়ায়, ফুলায়ও জুতা ধোয়ায়, মানে তারা আমারে 5 মিনিট সময় দেয় না। মাইয়া একটা শিয়াল হয়ে গেছে, তারপর আমারে দিয়া এগুলো ধোয়ায়। তাহলে মনে করেন আমি কত কষ্টে আছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের এই গল্পটা এমন একটা জায়গায় এসে শেষ হলো যেখানে আমার আসলে বলার কিছু নেই, কারণ আমি মাঝখানেই বলে দিয়েছি। আমি শুধু একটা হাদিসের কথা বলে আজকের এই অনুষ্ঠানটা শেষ করতে চাই। এটা সহিহ বুখারীর হাদিস, আমরা যতদূর জানি। আমি বহুবার বহু আলেমের মুখে এই হাদিসটা শুনেছি, আমি নিজেও জানি এবং আপনিও জানেন এই হাদিসটা। সেটা হচ্ছে একজন এইভাবে শব্দটা এসছে, যিনি এই পেশায় ছিলেন। কোন ধরনের পেশা আমি তো এতক্ষণ ধরে গল্প যেটা হয়েছে আপনি বুঝতেই পাচ্ছেন। তিনি সারা জীবন ধরেই পাপ করেছেন, কারণ আল্লাহর আইনে এটা পাপ, ইসলামের আইনে এটা পাপ, শুধু আল্লাহর আইন না, যে কোনো ধর্মীয় আইনে এটা পাপ। এই পাপের কাজ করবার পরেও তিনি রাস্তায় একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খাইয়েছিলেন।
আল্লাহর কাছে এটা এতই ভালো লেগেছিল যে তিনি তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে অ্যানাউন্স করেছেন এই মহিলাটা জান্নাতি। আপনি সেই আল্লাহর সৃষ্টি যদি মানেন নিজেকে, যে না, সেই আল্লাহই আপনাকে তৈরি করেছেন এবং তিনি আর রহমানুর রহিম, তিনি দয়াময়, ঠিক আছে? তাহলে এদেরকে জাজমেন্ট থেকে বের হয়ে আসেন। কারণ আপনি জানেন না, আপনি যাকে বিচার করছেন, আপনার চিন্তায় যাকে আপনি মনে করছেন যে হচ্ছে পাপী, তাকে আল্লাহ হয়তো আপনার আগে জান্নাতে পাঠিয়ে দেবে। আপনি হয়তো জান্নাতের দেখা নাও পেতে পারেন, আল্লাহ না করুক, ঠিক আছে? আর সমাজটাকে সুন্দর করার জন্য আপনি যদি মনে করেন যে কেউ একজন এসে এদের অবস্থা পরিবর্তন করে দেবে, নো, নট লাইক দিস। আমি কি প্রিয়া, এই গল্পটা আমি সামনে নিয়ে আসলাম, এটা আমার দায়িত্ব ছিল। আমি আসলে পোক করতে চেয়েছি একটা জায়গাতে যে এদের অবস্থার পরিবর্তন দরকার, এবং এই অবস্থার পরিবর্তনের জন্য আমাদেরকে একদম গোড়া থেকে কাজ করতে হবে। যেই গোড়াতে কাজ করলে একটা শিশু এরকম জায়গায় যাবে না। যদি চলেই গিয়ে থাকে তাহলে এদেরকে ঘেন্না করা যাবে না। এদেরকে সুন্দর একটা জীবনে নিয়ে আসার জন্য সকল প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এখানে রাষ্ট্রের দায়িত্ব আছে, এবং রাষ্ট্র মানেই রাষ্ট্র আলাদা কোনো সত্তা না, সে রাষ্ট্রের সত্তার মধ্যে আপনি নিজেও আছেন। অ্যাটলিস্ট যদি কিছু করতে না পারেন তাহলে মানুষ হিসেবে মূল্য দেওয়ার চেষ্টা করেন, এটাও একটা বিশাল বড় কাজ। ঠিক আছে, শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম। I'm totally surprised. I'm also surprised to see you face to face. Why? It's my one kind of dream. It's your dream? Yeah. আমি তো জানতাম এই জেনারেশন বোধহয় আমাকে চিনিই না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। What's your name? My name is Shabira Islam. Sabira or Sabina? Shabira. Shabira Islam. Yeah. Where are you from? I'm from Chopipur in Gajipur. Gajipur, Shopipur. Yes. Okay, so what's your age? 13? Only 13. Yes. Are you studying, right? Yes, I'm studying. Your school? School Bhasha Shahid Abdul Jabbar Ansar VTP School and College. So what's your story? When I'm very little, that time the school কোনো ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হলে দেন মানে একজন বড় আপু আছে, ইংলিশে কোনো কথা বলার জন্য হয়তো বা ওকেই সব সময় মানে কোনো জায়গায় পারফর্ম করা হতো। Okay. দেন ওখান থেকে ইংরেজি শেখার প্রতি মানে আগ্রহটা আরো বেশি আমার জন্মালো যে না, আমাকে ওই সব পার্টিসিপেট করতে হবে, আমিও আপুর মতো ইংরেজি বলবো। আপু কোন ক্লাসের ছিল? রিসেন্টলি আই থিঙ্ক টেইনি Class 10, okay. এসএসসি Okay. ইয়ার। আর তুমি হচ্ছে কোন ক্লাসে? এবার 8-এ। দেন আমার আম্মু আপনার ভিডিও অনেক পছন্দ করে। Okay. মাই মাদার অলসো ইউর বিগ ফ্যান। Okay. That's আসসালামু why- আলাইকুম। ইয়েস। দেন ফোন স্ক্রলিং করতে করতে দেন আপনার একটা ভিডিও আম্মু দেখতে পেলো, যেখানে আমাদের সিও স্যার ফার্স্ট ইন্টারভিউ দিয়েছিল যে সে কিভাবে এত দূর মানে সাইফুল ইসলাম। ওভারকাম করেছে স্যার। কোনো কিছু আমাকে ইনভলভ করার আগে ফার্স্টলি ওই ভিডিওটা নিজে আগে যাচাই বাছাই করে যে ইজ ইট গুড অর ব্যাড ফর মাই গার্ল। Okay. দেন আমার আম্মুর কাছে ভিডিওটা ভালো লেগেছে। দেন আম্মু আমাকে ভিডিওটা দেখালো যে দেখো তো তোমার এখানে কি তুমি করতে চাও নাকি। দেন আমি ফার্স্টলি ভিডিওটা দেখলাম। দেন আমিও স্যারের কথা এবং আপনার কথা শুনে আমি আরো উৎসাহী হলাম যে না, আমিও স্যারের মতো হব। তখন আই থিঙ্ক আমি ক্লাস 4-এ পড়ি। 3 বা 4 বছর আগে দেখেছ। হ্যাঁ, that's possible because ওই ভিডিওটা ফার্স্ট ভিডিও ছিল, রাইট? Then এগ্রিড। আমি ভিডিওটা দেখার পরে তখন আম্মু হয়তোবা বলেছিল যে আমাকে হয়তোবা এরকম কোনো জায়গায় দিবে। ওকে। দেন আমি যেহেতু তখন ছোট, এই কারণে আশেপাশে কোথাও যাতে আমি করতে পারি, দেন আমি আম্মুর পরামর্শ এবং আমার আশেপাশে ফ্রেন্ডসদের পরামর্শ নিয়ে একটা কোচিং সেন্টারে ভর্তি হলাম। ওকে, ইংরেজি শেখার জন্য। ইয়েস। ওখানে আমি 1.5 বছর কোর্স করছি। যখন আমি ওখানে ভর্তি হলাম আমার কোর্সটা করার জন্য কন্টিনিউ, ওখান থেকে আমার গ্রামারগুলো আমি জাস্ট শিখলাম, বাট যে ইংলিশের যে ফ্লুয়েন্সি কিছুই আমার মধ্যে আসলে আসলো না। ওকে, সেটা তোমাদের গাজীপুরেই? ইয়েস, হয়তোবা আমি একটা ইংলিশ সেন্টেন্স আমি বানাতে পারতেছি, কিন্তু আমাকে অনেকক্ষণ ভাবতে হচ্ছে গ্রামাটিক্যাল আইটেম দিয়ে, ওকে। যেটা আমাদের স্কুল এবং আদার কোচিং সেন্টারগুলোতে করা হয় ইংলিশ অ্যাজ আ সাবজেক্ট, নট লাইক অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ। ট্রু। Then suddenly I saw a video এখানে ইংলিশ থেরাপির ওয়ান স্টুডেন্ট সিফাত ভাইয়া। ওকে, আই এসব ক্যান রিমেম্বার দ্য yes. নেম। ওকে, ফাইন। উনি 3 মাস কোর্স করার পরে ওনার বাংলায় মামলিং প্রবলেম দেখা দিয়েছিল। না, আমি ওটা দেখার পরে বললাম ইজ ইট পসিবল? হ্যাভ ইউ মেট উইথ হিম? No, I don't meet with Okay. him because previous প্রিভিয়াস ব্যাচ। ওকে। yeah, এরকম করতে ঘাটাঘাটি করতে অনেক ধরনের ভিডিও আমি স্ক্রলিং করছি। অলমোস্ট সব ভিডিওতেই আপনারই ভিডিও, যারা ওই যে ইংলিশ থেরাপি থেকে যারা আসে, জি। দেন এই ধরনের ভিডিওগুলো দেখে আমি আরো মানে যেই মানে আমার মনোবলটা যেটা আমি হারিয়ে ফেলেছিলাম যে আমি কিছু করতে পারবো না,
মানে এই ভিডিওগুলো দেখার পরে আমি আমার মনোবলটা আবার ফিরে পেয়েছি যে না মাশাআল্লাহ। আমাকেও কিছু একটা করতে হবে। গ্রেট। দেন আমি আমার বাবা সহ ইংলিশ থেরাপিতে রিসেন্টলি 2025 ভিজিট করতে আসলাম, ফার্স্ট ইংলিশ থেরাপি ভিজিট। দেন এখানে আসার পরে ইংলিশ থেরাপির আমাদের আদার যে টিচার ওনাদের সাথে আমরা কথা বললাম, আমি এবং আমার আব্বু আম্মু আসে নাই দিস টাইম। দেন কথা বলার পরে এখন মানে তখন আমি ক্লাস 7-এ পড়ি। তাদের সাথে অনেক ভালো একটা কমিউনিকেশন আমার হলো। আমি আগেই আসতাম, বাট মাঝখানে আমার আব্বু অসুস্থ হয়ে পড়েছিল। দেন তুমি ইংলিশ থেরাপিতে কতদিন শিখেছো? ইংলিশ থেরাপি আমি 2nd মান্থ আমার রানিং ওকে। অ্যান্ড আই এম আ রেসিডেন্সিয়াল স্টুডেন্ট। Oh my goodness. So your second month is running. ইয়েস। Okay. দেন আফটার কামিং দেয়ার যখন আমি বললাম যে আমি এরকম গাজীপুরে থাকি, দেন তারা আমাকে সাজেস্ট করলো যে এখানে মেয়েদের জন্য আবাসিকের ব্যবস্থা আছে, এখানে হোস্টেলের ব্যবস্থা আছে এবং রিয়েলি হোস্টেলের পরিবেশ টোটালি আনকমন দেন আদার। ওকে। মানে ওখানে কি ভালো লেগেছে ওখানে তোমার? সাডেনলি কোনো জায়গায় গেলে আসলে কারো ভালো লাগে না, ট্রু। বাট ওখানে যাওয়ার পরে ফার্স্টলি মানে এখানকার এনভায়রনমেন্টটা ফুললি ইংলিশ, নো বাংলা। Yeah, I know. আমাদের যারা ফ্লোরে আমাদের যে ম্যাম আছে ফ্লোরে যিনি রান্না করে ওখানে অলওয়েজ আমরা ম্যাম স্যার বলেই সম্বোধন করি তাদের। Okay, fine. Beautiful. আমাদের টিচারও আমাদেরকে ছোট হোক বড় হোক ম্যাম স্যার বলে সম্বোধন করে। বিউটিফুল। একটা জিনিস কিন্তু ওদের যে থিম লাইনটা আপনারা দেখবেন যে ওরা বলে ইংলিশ থেরাপি ট্রান্সফর্মিং লাইফ। ইটস নট অনলি ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি। এখানে পুরা জীবনটাকেই চেঞ্জ করা হয় ইন আ গুড ওয়ে। এটা একটা ভাস্ট টপিক। এটা নিয়ে আপনারা হয়তো যারা ওখানে স্টুডেন্ট হিসেবে আছেন তারা হয়তো এগ্রি করবেন যে এখানে আসলে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ দেওয়া হয় না। পুরো লাইফের মোটিভেশনটা দিয়ে দেওয়া হয় যে আসলে জীবনে কি করতে হবে। সো কিছুটা আঁচ পেতে পারেন আপনারা ওর কথা থেকে। জি। দেন আমি যখন ফার্স্টলি এখানে ট্যুর করলাম যে ইংলিশ থেরাপিতে ফার্স্ট ভিজিট করলাম, দেন ওই কথাগুলো আমার অনেক ভালো লেগেছে। আমার এখানে আসার পিছনে ফুললি আমার আব্বু আম্মুর ফুল সাপোর্ট। আর ইউ এনজয়িং দ্য এনভায়রনমেন্ট? ইয়েস, রিয়েলি আই এনজয়। মানে আমার বাসায় এখন যেতে ইচ্ছা করতেছে না। এমনকি আজকে যে আপনার শোতে আসছি আমার বাসাকে আমি ক্যান্সেল করে দিয়ে আসছি। বাসা যাওয়ার কথা ছিল। ইয়েস, আমার আসলে স্কুল থেকে 2 মান্থের হলিডে সো পারমিট। ইউর ড্যাড ইজ উইথ ইউ, রাইট? ইয়েস। ওকে, লেট মি টক উইথ হিম। সালামু আলাইকুম। জি, বসেন একটু মেয়ের পাশে। আপনার নামটা একটু বলেন দয়া। সাদরুল ইসলাম, স্যার কি করছেন আপনি? টেক্সটাইল ইঞ্জিনিয়ার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিজনেস। ছেলে মেয়ে কয়জন? 2 মেয়ে। 2 মেয়ে। ও বড় আর ছোটটা হলো 4.5 বছর। এইরকম বয়সে আপনি এরকম একটা আবাসিক জায়গায় রেখে ওকে ইংরেজি শেখাচ্ছেন মানে এগুলো আমার কাছে খুব মানে অস্বাভাবিক মনে হয়। ওর তো স্কুলে থাকার কথা। ও এখন এখানে কেন? তো ইংরেজির উপর অনেকটা আগ্রহ। আগ্রহ অনেক। জি, পরে আপনার একটা সাইফুল স্যারের প্রোগ্রাম দেখছিলাম আপনার এতে। জি। দেখার পরে ইংলিশ থেরাপির ইয়েটা পাইলাম। পরে আরো একজনের দেখলাম। হ্যাঁ, পরবর্তীতে ওর আম্মু সহায় বলল যে থেরাপিতে আমরা অ্যাডমিশন নেব। আচ্ছা। আমি 3 বার আসছিলাম থেরাপিতে। দেখেছেন? আচ্ছা। এখন তো বোধহয় 1.5 মাস হলো আছে ওখানে। 1.5 মাস। কেমন মানে আপনার কেমন লাগছে অ্যাজ এ প্যারেন্ট হিসেবে কোনো ইমপ্রুভ অনেক দেখতে প্রাউড ফিল করতেছি, ঠিক আছে? অনেক ইমপ্রুভ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ১ম কথা হচ্ছে যে যেখানে বাচ্চা থেকে কমফোর্ট ফিল করছে যে ওকে আমার এই জায়গাটা ভাল লাগে। এটা আমার বাড়ির চেয়েও বেশি ভাল লাগছে। সো এইটা তো বাবা-মায়ের জন্য একটা পুরা সেফ একটা জায়গা যে ফাইন ওকে এটা তো তাহলে আমার মেয়ে যেহেতু ভালো আছে তার মানে নিরাপদ। ইংরেজি শেখার জায়গা থেকে আপনার মেয়ের কোনো ইমপ্রুভ আপনি পেয়েছেন? লাইক ওর বাসাতে ও যখন বলে বা 100% বলা গেলে ইমপ্রুভ। মাশাআল্লাহ। তো কোনো প্রবলেম হয় না স্কুলে? ওর তো ক্লাস চলছে বোধহয়। ইয়েস, ওখানে রিসেন্টলি মানে আমার বাবা মা গিয়ে কথা আমি বলেছে, কথা বলছিলাম হ্যাঁ। প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলতে পারি নাই। হ্যাঁ। ভাইস প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলছি। তো উনি বলে যে 100% ক্লাস করতে হবে। হ্যাঁ। তেমন চিন্তা ভাবনা করছি যে কমিউনিকেশন করে ক্লাস করে ২ দিন করে ম্যানেজ করে নিতে করাবো। বাট আচ্ছা। আমার আসলে সত্যি কথা বলতে আমার বাসায় যাওয়ার কোনো ইচ্ছা করতেছে না, তো যে থাকি। ও না। বাসায় যেতে চায় না। না, কিন্তু ক্লাস করতে হবে। একাডেমিক ইস ভেরি ইম্পোর্টেন্ট, রাইট? সো আপনি প্যারেন্ট হিসেবে হ্যাপি? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়ান্ডারফুল। আপনার মেয়ের যে সেলফ মানে রিয়ালাইজেশন যে আমাকে ইংরেজি শিখতে হবে, আমাকে ওর মতো করে প্রেজেন্টেশন করতে হবে। এইটা কিন্তু অনেক বড় একটা অ্যাসেট আমি মনে করি। আপনি বাবা হিসেবে এটাকে পেট্রোনাইজ করছেন। এটা একটা অসাধারণ কাজ করেছেন। আমি আপনাকে ধন্যবাদ দেই। আপনারা বাই উইলিংলি তো এখানে এসেছেন, রাইট? নাকি আপনাদেরকে ইন্সপায়ার করা হয়েছে যে না এখানে বাই উইলিংলি? ওকে, বিউটিফুল। সবাই ইংলিশ থেরাপিতে আসে জাস্ট ইংলিশ শেখার জন্য, বাট এইটা লাইফটাকে পুরো চেঞ্জ করে দেয়। ন্যাশনাল ওমেন ম্যারাথন এর হ্যাপেন হাতিরঝিল, এই ম্যারাথনে আমি অংশগ্রহণ করছি অ্যান্ড এইটা এই মাসে রিসেন্টলি জানুয়ারি 16 ইটস হেল্ড
অ্যান্ড এখানেও আমি পার্টিসিপেট করছি। সো অনেক ছোট বড় ইচ্ছাগুলো আসলে ইংলিশ থেরাপি পূরণ করছে। ভাবছিলাম হয়তোবা ইংলিশ থেরাপি যে শুধু ইংরেজি শিখবো, বাট অলওয়েজ ভুল। সাবিরা, অনেক অনেক শুভকামনা থাকলো অ্যান্ড তুমি অনেক ভালো করবা ইনশাআল্লাহ। অনেক দোয়া থাকলো তোমার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি পরের গেস্টের কাছে। সো ব্রাদার, হোয়াটস ইউর নেম? I am Shihabuddin. I have come from Tangail Jela. ওকে, Tangail Jela. I have completed my graduation last year. Afterwards, I have joined in English therapy for learning English because, sir, I am freelancer. ওকে, So I noticed one thing in English therapy in my classroom. Maximum student, they have come for learning English because they want to go abroad for their higher studies or for job purpose. But go abroad is not my dream. I want to do something different in my country. I will stay in my home, I will stay in my country, but I will work in abroad with foreigner clients. ওকে, That's why I have come in English therapy. ওকে। ইংলিশ থেরাপিকে চুজ করলেন কেন? আমি আপনার একজন ফলোয়ার। আমি প্রায় 7-8 বছর যাবত আপনাকে ফলো করি। আলহামদুলিল্লাহ। তো প্রায় 2 বছর আগে আমি আপনার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেখি, ইংলিশ থেরাপির একটা ভিডিও, যেখানে আমি পুরো স্টোরিটা খুবই মনোযোগ দিয়ে দেখি। হ্যাঁ। যে তারা খুবই রুরাল এরিয়া থেকে ইংলিশ থেরাপিতে এসেছে এবং তারা সেই সময়ে খুবই গুড স্পিকার। Right. দে ক্যান স্পিক প্রপারলি দ্যাট টাইম। সেই সময় আমি ফ্রিল্যান্সার ছিলাম না। কিন্তু যখন আমি আমার ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করি, তখন শুধুমাত্র ইংরেজি না জানার কারণে আমি অনেক ধরনের প্রবলেম ফেস করি। আচ্ছা, যেমন আমি ক্লায়েন্টদের সাথে ঠিকমতো কমিউনিকেশন করতে পারতাম না। দ্যাটস ওয়াই আই ডিডন্ট কনফার্ম মাই ক্লায়েন্ট প্রপারলি। আই লস্ট মাই ক্লায়েন্ট অ্যান্ড অলসো I communicate with them with using ChatGPT, with using Google Translate. ওকে, তারা আমাকে যে মেসেজটা দিত সেটা আমি লিখে আবার হচ্ছে ট্রান্সলেট করে বোঝার চেষ্টা করতাম। ওকে, তো এরকম করার কারণে আমার কমিউনিকেশনে প্রবলেম হচ্ছিল। আবার ক্লায়েন্ট যখন আমাকে মিটিংয়ের স্কেডিউল দেয়, দ্যাট টাইম I couldn't speak English, so I was afraid. So I took help from other person for a meeting. But আমার ক্লায়েন্ট বলতো যে আজকে এই সময়টাতে আমি ফ্রি আছি, আজকে রাতে আমি ফ্রি আছি, মিটিং করতে চাচ্ছি। কিন্তু আমি যার হেল্প নিতাম সে বলতো যে এই সময়টাতে তো আমি ফ্রি নেই, আগামীকাল মিটিংটা আমরা করি। ও, তো ওই সময়টাতে আমি ক্লায়েন্টকে লস্ট করতাম, কারণ ফরেনার ক্লায়েন্ট দে আর সো বিজি, সো দে মেইনটেইন দেয়ার টাইম প্রপারলি, so I didn't maintain with them. That's why I lost my client. So that time I realized one thing. Also, my dream is in future I will do solo freelancing. I want to build a marketing agency in my country. ওকে, So this is my dream. At that time I realized one thing. If I won't learn English, so my dream won't be successful. I won't do this. So I have to learn English, obviously. ট্রু। So that's why I took decision I have to go for learning English. But সেই সময়টাতে আমি সার্চিং করি হুইচ ইনস্টিটিউট ইজ বেস্ট ফর মি। যেহেতু সেই সময়টাতে আমার পর্যাপ্ত সময় ছিল না, তো আমি চিন্তা করতেছিলাম যেমন একটা প্রতিষ্ঠান থেকে আমার ইংলিশটা শিখতে হবে যাতে আমি ব্যর্থ না হই। স্যার, আমি লাস্ট অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর 3 months I did my course in English therapy and also ইট ওয়াজ রেসিডেন্সিয়াল। sir, residential. ওকে, Also that time, sir, I thought from January I will do properly my freelancing work. So I have 3 months, October, November and December. Within these 3 months, I have to remove this problem, remove this shyness, remove this mumbling problem, and I have to learn English. ইউ ইমপ্রুভ লট, মাশাআল্লাহ। Yeah, sir. So that time I search YouTube, Google and ঘাটাঘাটি করে কোন ইনস্টিটিউট আমার জন্য ভালো হবে। স্যার, ইংলিশ থেরাপির থেকে অনেক প্রতিষ্ঠান আছে যারা অনেক কম টাকায় কোর্স প্রোভাইড করে এবং তারা রেসিডেন্সিয়াল সার্ভিস প্রোভাইড করে। কিন্তু আমি যে বিষয়টা দেখলাম, ইংলিশ থেরাপি তারা সায়েন্টিফিক্যালি মেইনটেইন করে প্রত্যেকটা জিনিস। আমি তাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, অলসো স্যার আপনার ভিডিওগুলো আমি সবসময় দেখার চেষ্টা করি। যে জিনিসটা আমি বুঝতে পেরেছি যে তারা সবকিছু সায়েন্টিফিক্যালি অর্গানাইজড। দে আর আপনি আমাকে একটা জিনিস বলেন তো ভাই, আমি আসলে এত ইন ডিটেইলি আমি এখন পর্যন্ত ভিজিট করিনি ওদের প্রতিষ্ঠান। আমি যাবো খুব শীঘ্রই ইনশাআল্লাহ ভিজিট করার জন্য। মানে আমি যা বলি ভিডিওতে সেটা কি আপনি গিয়ে পাইছেন? একদম অনেস্ট ওপিনিয়ন বলেন। Yeah, sir. If I say honestly, 100%, sir. So, sir, I have completed my 3-month journey last month, December. So, our farewell program, I did speech in front of 1,000 people Okay. in English. 1000 স্টুডেন্ট লাইক ইউ দেয়ার Yeah, sir. রেসিডেন্সিয়াল।
Yeah, sir, more than 1,000, sir. Around Ooh. 2,000 student continue every month, sir. 2,000. Around 2,000, I know, as far as I know, sir. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। And English therapy, there have, sir, not only one building, one dormitory, I know, there I have know. lots of buildings. Yeah, I and know, I know. It's dormitory. more than 20. I know. Fact is that আমাদের নিডসটা আরো অনেক বেশি। সত্য কথা বলতে যেটা সেটা হচ্ছে বাংলাদেশে ওর যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা বাংলাদেশের আপামর স্টুডেন্টদের, বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা বড় হয় এবং অনেক স্কুলে, বিশেষ করে আপনার শহরের স্কুলেও ইংলিশ মিডিয়ামগুলো যদি বাদ দিই, আমি ইংলিশ মিডিয়াম বাদ দিয়ে বাংলা মিডিয়ামের আমি বলবো 90 to 95% স্টুডেন্টের অবস্থাই হচ্ছে এটা। তারা ইংরেজি জানে কিন্তু ইংরেজি বলতে পারে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আপনি ওর ইংরেজিতে যদি ভুল ধরতে যান, গ্রামাটিক্যালি আপনি ওর ইংরেজিতে 1000টা ভুল ধরতে পারবেন, এর ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাট সি ইজ কনফিডেন্ট। এই কনফিডেন্ট না, আমি অতক্ষণ ইংরেজি এখানে বলতে পারবো না ভাই, আমি একদম দ্ব্যর্থহীন কণ্ঠে বলতেছি। Sir, জি বলেন। sir, my one client, he also from Zimbabwe. ওকে। I am working with him more than 1 year. So when I was second month student of English therapy, that time my client said me, please you record one video as content for my business. That time I was afraid and nervous because I am not good speaker, and Zimbabwe native speaker, they will understand my accent or not. I was very conscious about that. But my buyer, he said me, no problem brother, you just keep it up and I will see you later. So sir, I recorded one videos in my dormitory by helping with my friends. So I edit this video and I uploaded this video in my buyer page, Facebook page, and I active ads with this video. And when I saw the result, I was really sir very happy because the result of my video was so good than previous video. Beautiful. So জিম্বাবুয়ের মানুষ আমার ভিডিও দেখতেছে এবং তারা আমার ইংলিশ বুঝতে পারতেছে স্যার। Beautiful. যেটা আমি বিফোর টাইম আই couldn't speak English, I couldn't meet my clients, but now they watching my videos, my English accent, they are understanding and they are doing good response. আমি একটা কথা বলি, শিহাবের যে স্টার্টিংটা আফটার 3 মান্থ, এই স্টার্টিংটা ইজ নট অনলি 3 মান্থ। প্রথম কথা হচ্ছে এটা, ও ইংরেজি শিখেছে, ও স্কুলে পড়েছে ইংরেজি, বিভিন্ন জায়গাতে পড়েছে, একাডেমিক্যালি পড়েছে, ও জানে ইংরেজি। কিন্তু এই 3 মাসে ওকে জাস্ট ব্লুমিং করে দিয়েছে ইংলিশ থেরাপি বাই দেয়ার কারিকুলাম মেথড, বাই দেয়ার টেকনিক্স। আপনি চিন্তা করেন যে এই ছেলেটা শুরু করলো এখন, এবং এইটা যদি ও গিয়ার আপ করে যায় অলওয়েজ, আফটার 1 ইয়ার, আফটার 2 ইয়ার্স, ওর ফ্লুয়েন্সি কোন লেভেলে চলে যাবে। আমরা সবাই কম বেশি ইংরেজি জানি, বিলিভ মি, আমি বারবার বলছি, সবাই জানি। কিন্তু আমাদের এই যে বলার জন্যে যে আড়ষ্টতা, যে জড়তা এবং নিজেকে মানে এক্সপ্লোর করার যে ব্যারিয়ারটা, এইটা একেবারে জিরো করে দিচ্ছে হচ্ছে ইংলিশ থেরাপি। এবং ডেফিনেটলি আমি খুবই প্রাউড ফিল করি এই ব্র্যান্ডটাকে নিয়ে, লম্বা সময় ধরে আমি কাজ করছি। আমি অবশ্যই বলি, পৃথিবীর কোনো ব্র্যান্ডই সমালোচনার ঊর্ধ্বে না, নাই, নো ওয়ান। ইংলিশ থেরাপি টুকটাক ভুল করে না বা ইন্টারনালি করছে না, এগুলো আমি বলবো না। বরং আমি এখানে যেটা দেখছি, মানে ওরা যেভাবে স্টুডেন্টদেরকে প্রতি মুহূর্তে নার্সিং করছে, যে সাকসেসফুল রেজাল্ট, এটা মাইন্ড ব্লোয়িং, এটা মাইন্ড ব্লোয়িং। সো আমি অনেক সময় শুনছি, বিশেষ করে আপনাদের কাছ থেকে, যে ইট ইজ নট অনলি ল্যাঙ্গুয়েজ, ইট ইজ ট্রান্সফর্মিং লাইফ। Yes sir. ওটা ওদের থিম। আপনি কি এটার সাথে একমত? মানে কি পেলেন ওখানে আসলে? Yes sir, obviously I agree with that because sir before time I couldn't get up early in the morning, ওকে, but my class was at 6 a.m. 6 AM, 6 a.m. So every day I was bound to get up before 6 a.m. রাইট। So এই সময়টাতে আমরা প্রতিদিন স্যার 3 মাস কন্টিনিউয়াসলি ক্লাসে ইংলিশ থেরাপি ক্লাস। ইংলিশ থেরাপি ওকে, ওকে, গট ইট। And also sir, I didn't miss any single session within this 3 months. Every day I went class. So sir, রেগুলারলি যখন আমরা ক্লাসে যেতাম, আমাদেরকে প্রতিটা দিন ক্লাসে সময় মতো উপস্থিত হতে হতো, এবং একটা ক্লাস, আউটডোর সেশন ক্লাস, ইনডোর সেশন ক্লাস, and also outing, and also they arrange some type of activities like cricket match, Yeah, I know. and that type of activities, outing, cinema, watching cinema, that Right. type of activities. So I didn't miss any single session. That's why sir, ট্রান্সফরমেশন যেটা হয়েছে আমার জীবনে, এখন আমি একটা কাজ লম্বা সময় ধরে মনোযোগের সাথে করতে পারি, আমার মধ্যে মনোযোগ বৃদ্ধি পাইছে এবং কনফিডেন্ট
কে কি মনে করলো এটা দেখার কোনো বিষয় না। আমার নিজের কাজে ফোকাস করে যে কাজ করতে পারা, এই বিষয়টা স্যার কনফিডেন্স ইংলিশ থেরাপি আমাকে দিয়েছে। তো শিহাব ভাই অনেক অনেক ধন্যবাদ। আপনি সেই টাঙ্গাইলেই হয়তো আবার ফিরে যাবেন স্যার টাঙ্গাইল এবং ঘরে বসেই হয়তো বা আপনি Yes. বাইরে থেকে, দেশের বাইরে থেকে ডলার নিয়ে আসবেন। আপনিও এক ধরনের রেমিটেন্স যোদ্ধা। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ স্যার। কেমন আছে আপনি? আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার নামটা একটু বলেন আমাদেরকে। আমার নাম জিহান আমরিন। সো হোয়াটস ইউর স্টোরি? English therapy is one kind of magic. আচ্ছা, বাই দ্য ওয়ে আপনাদেরকে তো এরকম বলে টলে এখানে পাঠানো হয় না তো? No, totally true and real feeling mine. আমার তো নিজেরই মনে হচ্ছে আমাকে ওখানে ভর্তি হইতে হবে। আর মোটিভেশন বেশি দেওয়া হয়ে গেলে তো সমস্যা। সবাই এত ভালো বলে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। I really feel happy. Personally, I am a depressed person. Okay. In my life, I just before coming English therapy, I faced too much depression. মানে if it is not too personal then you can share with me. What happened? ডিপ্রেশনের শুরু হয় আমার যখন আমি বুঝতে শিখি। মানে জি। এমনও হয়েছে লাইফে আমি হয়তো চিন্তা করি যে যদি মুসলমান হিসেবে গুনাহ না হতো অথবা না হতো এরকম যে Suicide. এরকম হ্যাঁ, নেগেটিভ কিছু চিন্তা ভাবনা করা গুনাহ না হতো হয়তো সেটাও করতাম। আমার ফার্স্টে কালার কমপ্লেক্সন নিয়ে প্রবলেম ছিল। Like, লাইক আমার মনে হতো যে আমি কালো। okay. I just feel that I'm not so good. I'm not able in that way. কেননা আমার বাবা-মা কিন্তু দুজনেই কিন্তু ফর্সা, বেশ ফর্সা আল্লাহর রহমতে। কিন্তু আমি হচ্ছে এখন অনেকটা ব্রাইট হয়েছি। ছোটবেলায় আমি হচ্ছে একটু ডার্কিশ ছিলাম। আচ্ছা। ডার্কিশ বলতে একটু শ্যামলা ছিলাম। সো এটা নিয়ে আমার কাছে নিজেকে অনেক মিন ফিল করতাম যে না আমি Like কালো you have এরকম faced ফিল a lot করতাম। of bullying or harassment in your life for that? Yeah, in school sometimes. আচ্ছা। And also তারপরে হচ্ছে আমি আস্তে, আস্তে যখন আরেকটু বড় হওয়া শুরু করি, আমি একটু মোটা হয়ে যাই। মোটাটাও হয়ে আমার হচ্ছে একটু পুকুরে পানিতে পড়ে গিয়েছিলাম তো তখন অ্যাডেনয়েড গ্ল্যান্ড এর প্রবলেম হয়েছিল। যার কারণে একটু হেলথি হয়ে যাই। বাবা কি করে? আমাদের হচ্ছে ফ্যামিলি বিজনেস। ওকে। I just think each and everything too much seriously. তো এটা থেকে আমার প্রবলেমটা শুরু হয়। যেমন স্কুলে আমি ছিলাম মণিপুরের স্টুডেন্ট। সো মণিপুরে কিন্তু অনেক বেশি হচ্ছে হুম। কম্পিটিশন। যার কারণে তেমন কিছুতে পার্টিসিপেট করাও হুম। হয়নি। কারণ হুম। অ্যাডেনয়েড গ্ল্যান্ডের সার্জারির আগ পর্যন্ত আমি একটু অসুস্থ থাকতাম মাঝে, হুম। মাঝে যার হুম। কারণে। সো পরে যখন আমি কলেজে উঠি তারপরে মানে আস্তে, আস্তে পার্টিসিপেট করি। কিন্তু ফার্স্ট টাইম আমার লাইফে এরকম মেডেল বা সার্টিফিকেট যেটা বলি পেয়েছিলাম কলেজে নজরুল জয়ন্তীতে একটা কুইজ প্রোগ্রাম ছিল। ওখানে 350 স্টুডেন্টের মধ্যে আমি হচ্ছে সেকেন্ড হই। এটা ছিল আমার লাইফের ফার্স্ট অ্যাচিভমেন্ট। তো এইভাবে হলো কিন্তু তবুও কেন যেন আমি হচ্ছে পড়াশোনায় অত একটা ভালো না। আমি একটা এভারেজ স্টুডেন্ট। যেমন হচ্ছে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। সো আমার চাচাতো বোন ও কিন্তু বরাবরই ফার্স্ট ক্লাসে। সো ও কিন্তু বৃত্তি তারপর এরকম অনেক মেডেল প্রাইজ এরকম। সো আমার না একটা সময় খালি মনে হতো যে আচ্ছা আমি কি কিছু পারি না? একই তো ফ্যামিলি, একই তো মানে ও যা খাচ্ছে আমিও তো তা খাচ্ছি। তাহলে আমি এরকম এক্সেপশনাল কেন? আমি নিজেকে লো মনে করা শুরু করি। আমার ঘুরে ফিরে কিছু হলেই একটা লাইনে এসে থেকে যাচ্ছে যে আমার দ্বারা কিছু সম্ভব না। এটাতে আমি মানে আটকে যাচ্ছি, স্টাক হয়ে যাচ্ছি। অনেক সময় দেখা যায় মানে রাতের বেলা ঘুমের মাঝখানে আমি উঠে বসে যাই। বসে, বসে চিন্তা করতেছি যে ঘুম ভেঙে গেছে আমি চিন্তা করি যে আমি একটা জিরো, আমি একটা জিরো। মানে মাঝে, মাঝে মনে হয় আমার কানের পাশে কেউ একজন বলতে থাকে যে, "You are zero, you are a loser, you are a loser, you can't do anything, you can't achieve in your life anything." আম্মু একটা ডক্টরের কাছেও নিয়েছে কিন্তু ডক্টর বলে ওর কোনো ট্রিটমেন্ট নেই। ও ভয় পায়। এরপর হচ্ছে আমার এইচএসসির পরে আম্মু হচ্ছে অনেক সার্চ দিল যে কিভাবে কি করা যায়। কারণ আম্মুর কথা হচ্ছে ইভেন আমিও যেটা চাই যে আমরা লাইফে কিছু কেন করতে চাই? যাতে আমি আমার নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি। Just because we want to represent ourselves, represent our country, right? And if we want to represent our country or ourselves on that time, English is must. পরে আম্মু হচ্ছে আপনার একটা ভিডিও থেকে ইংলিশ থেরাপি অ্যাড্রেসটা বের করল। আমার বাসায় কম বেশি সবাই আপনার হচ্ছে ভিডিওস গুলো দেখে। তারপর ইংলিশ থেরাপিতে আম্মু কনট্যাক্ট করে। আর হচ্ছে তখন আমি ইংলিশ থেরাপিতে আমাকে দেয়। মানে এসএসসি কমপ্লিট করার পর এটা? এইচএসসি, এইচএসসি ইন্টার কমপ্লিট করার পর। ওকে, ফাইন। ইয়েস। কত সালে ইন্টার আপনার? গত বছর। কত বছর? বিউটিফুল। ওকে। আম্মুর মেইন টার্গেট ছিল যে আমাকে শুধু ইংলিশ শেখানো যায় তা না। ইংলিশ জানা ছাড়া অবশ্যই ইন্টার কেউ পাস করতে পারবে না। আর এটা হচ্ছে একটু আগে বলছিলাম আমি, হ্যাঁ। হ্যাঁ, আর হচ্ছে আমি ঢাকা শহরে বড় হয়েছি যদি বলি ইংলিশ পারি না এটা সম্পূর্ণ একটা ভুল জিনিস হবে। তো আম্মুর মেইন টার্গেটটা ছিল আমাকে এটা বোঝানো যে আমি একটা লুজার না। ইংলিশ থেরাপির মেইন মিশনটা কিন্তু এটা। মানুষ মনে করে যে শুধু ইংলিশ শেখানো। এটার অর্থটা কি? ইংলিশ থেরাপি দুর্বলদের জন্য। দুর্বল কারা? যারা নিজেদেরকে মনে করে যে কিছু পারে না। সো ইংলিশ থেরাপি এটা একটা বড় একটা দিক যে ওরা হচ্ছে আপনার ভেতর থেকে আপনাকে বের করবে।
তুমি যদি না বলতে পারো সমস্যা নেই। কিন্তু তুমি দেখাবা না যে তুমি বলতেই পারো না। তুমি শুরু করো, যা হবে বাকিটা দেখা যাবে পরে। তো ওরা হচ্ছে তুমি যদি ডিমোটিভেট হয়ে যাও, ওরা আরো ১০ গুণ বেশি মোটিভেশন করাবে যে, "তুমি পারবা, সমস্যা নেই, পারবা।" ৩ মাস আপনি কমপ্লিট করে ফেললেন? জি, আল্লাহর রহমতে আমি সাকসেসফুলি কমপ্লিট করেছি। তারপর আমার এখন মনে হচ্ছে আমি ভাই ডিপ্রেশন কি? ডিপ্রেশন ছিল আমার লাইফে। কিন্তু এখন আমি ওই প্লেসে যাওয়ার পর আমার কাছে মনে হয় ম্যাজিকের মধ্যে আছি। আমার মাথা ঠান্ডা হয়ে যায়। আমার মনে হয় আমার লাইফে কোনো প্রবলেমই ছিল না। ইটস বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। অনেক, অনেক গুড উইশ থাকলো আপনার জন্যে এবং আপনি নিঃসন্দেহে অনেক বেশি ভালো করবেন ইন ফিউচার। সেই শুভকামনা থাকছে আপনার জন্যে। থ্যাংক থ্যাংক ইউ ইউ সো স্যার। মাচ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো ব্রাদার, হোয়াটস ইউর নেম? My name is Ayub Ali, sir. কোথা থেকে আসছেন আপনি? আমি এসেছি অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে, স্যার। হোয়াট? Yes. ওয়েস্ট বেঙ্গল থেকে ইংলিশ থেরাপিতে? কি বলেন? Yes. Only for English learning purpose. আপনি কি আসলে আমাদেরকে অবাক করার জন্য বলতেছেন নাকি আসলেই এটা স্টুপিড? Seriously, sir. আপনি এর আগে বাংলাদেশে এসেছেন কখন নাকি? না, এটাই ফার্স্ট টাইম। ওয়েস্ট বেঙ্গল থেকে আসছেন আপনি ইংরেজি শেখার জন্য ইংলিশ থেরাপিতে? আর ইউ কিডিং? কতদিন হলো আসছেন? Actually, I came here 1st December, sir. 1st ডিসেম্বর। ওয়েস্ট বেঙ্গলে কোথায় আপনার বাড়ি? দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। আপনাদের Yes. ওখানে দিনাজপুর আছে? হ্যাঁ, আপনাদের দেশে যেটা দক্ষিণ দিনাজপুর, হ্যাঁ। এই দিনাজপুরের গা ঘেঁষেই হচ্ছে আমাদের একটা দিনাজপুর আছে, স্যার। ওকে। সেই দিনাজপুর থেকে এসেছি আমি। আপনার বাবা কি করেন? গ্রামের হচ্ছে ইমাম সাহেব। পড়াশোনা করেছেন বলতে আপু আমাকে স্টোরিটা বলেন তো কি হয়েছে একটু শুনি। আমি ক্লাস 4 পর্যন্ত মানে জেনারেল শিক্ষা অর্জন করেছিলাম। তারপরে আর স্কুলে যাওয়ার সুযোগ হয়নি। জি। বাবা-মা, আমার ফ্যামিলি থেকে সবাই চাইতো যে আমি আ যেকোনো মূল্যে আমি একজন ভালো আলেম হই, দ্বীনের দায়ী হই। আর আমারও এটা একটা মানে প্রবল মানে ইচ্ছা ছিল যে যেকোনো মূল্যে আমাকে একজন আলেম হতে হবে। আলেম হতে হবে, একজন দায়ী হতে হবে ইনশাআল্লাহ। তো এজন্যে আমি 4 পাস করেই আমি চলে গেছিলাম মাদ্রাসায়। তো মাদ্রাসায় আমি হিফজ কমপ্লিট করলাম ভালোভাবে আলহামদুলিল্লাহ। হুম। তারপরে যখন আমি আলেম করছিলাম, আলেম পড়ার সময় আমার মানে আমি দার্সি যখন পড়ি তখন আমার মধ্যে একটা হেজিটেশন, আমার মধ্যে ইনফেরিয়রিটি কমপ্লেক্স যেটা হীনমন্যতা কাজ করতো যে আসলে আমার ফিউচারটা কি? আমি কি হতে চাই? তখন থেকেই আমার মধ্যে একটা মানে ভয় কাজ করতো যে আমি যদি বড় হতে চাই তাহলে আমাকে ইংরেজি জানতে হবে। উইদাউট ইংলিশ হাউ উইল বি সাকসেসফুল? ইট কোয়াইট ইম্পসিবল। এই হীনমন্যতার কারণে আমি 2 বছর আর পুরা করতে পারিনি আলেমটা। ওকে। আমি চলে আসি বাসায়। এসে কি করা যায়? বাড়ি থেকে সিদ্ধান্ত আর পড়ানো যাবে না। পড়তে হবে না। তাহলে কি করতে হবে? চলে যাও বাইরে কোথাও। ইতিমধ্যেই ২০১৭ সালে আমাদের ওখানে মানে খুব ভয়ঙ্কর বন্যা হয়। বাড়িঘর সবার আমাদের এলাকায় ভেঙে চুরে একদম একাকার। তারপরে তখন দাদা বাইরে থাকতেন। আমার একজন দাদা বাইরে থাকতেন সৌদিতে। ওই টাইমে বাড়ি ভেঙে যাওয়ার পর প্রয়োজন হলো বাড়ি তৈরি করার জন্যে, বাড়িতে এটাকে আঞ্জাম দেওয়ার জন্য কেউই ছিল না বাড়িতে। তখন দাদা ওইখান থেকে বলে পাঠালেন যে তোমাকে যেকোনো মূল্যে বাড়িতেই থাকতে হবে। কোথাও যাওয়া যাবে না। এখন বাড়ির কাজ শুরু হবে। বাড়ির কাজের পারপাসে আমি ৩ বছর বাড়িতে থাকলাম। আর যখন কাজ শেষ হয়ে গেল তখন আমি বাইরে যাব। বাড়ি থেকে আর যেতে দিল না। বলছে যে তোমাকে বাড়িতেই থাকতে হবে। তুমি যা করার এই দিকেই কিছু করো। তখন আমি সিদ্ধান্ত নিলাম আমাকে ছোট একটা বিজনেস করতে হবে। কিছু একটা মানে বিজনেস দিয়ে আমাকে শুরু করতে হবে। হুম। তো আমি আসলে বিজনেস শুরু করি। আমার জীবনে হচ্ছে ৩ টে টার্গেট, স্যার। মানে যেকোনো মূল্যে আমাকে একজন দায়ী হতে হবে। কিভাবে হব এটার আমার কাছে কোনো আইডিয়া নেই। বাট মানে আমাকে কুরে, কুরে খাচ্ছে যে আমাকে হতে হবে। আরেকটা হচ্ছে যে আমি নিজেকে মানুষের জন্য বিলিয়ে দিতে চাই। মোটিভেট হতাম আপনার ভিডিও দেখে। তারপরে যারা সোশ্যাল ওয়ার্কার আছেন। আপনি তো ওখানে আমাদের ভিডিও দেখে? অ্যাকচুয়ালি বাংলাদেশে মানে অন্ধভাবে কাউকে বিশ্বাস করলে আপনিই ১ম, স্যার। আল্লাহু আকবার। ওয়াও! আমি শুনেছি আসামে প্রচুর লোক আমাকে দেখে, এটা আমি জানি। ওয়েস্ট বেঙ্গলে। আমার ফ্যামিলিতে শুধুমাত্র আমি একজন ব্যক্তি যে একটু লেখাপড়া জানে। এইজন্যে আমি মানে দৃঢ় সংকল্প করি যে যেকোনো মূল্যে আমার পরবর্তী জেনারেশনকে আমাকে এতটা এগিয়ে নিতে হবে যাতে করে এরা আমার জান্নাতে যাওয়ার ওসিলা হয়। এই ৩ টা স্বপ্ন আমাকে মানে সবসময় হিট করায় যে কি করে আমি এই জায়গায় যেতে পারি। বিজনেস করি অলরেডি আমি আমার বিজনেস লাইনে আলহামদুলিল্লাহ আমি ৫ বছর স্পেন্ড করে ফেলেছি। মোটামুটি চলছে বিজনেস, কিন্তু ওই একই চিন্তাভাবনা আমার মধ্যে কাজ করছে কি করে হওয়া যায়। তো আপনার ভিডিও তো আমি দেখতামই। তারপরে যখন আমি সাইফুল স্যারের ভিডিও দেখলাম এবং ইংলিশ থেরাপির এইখানে এসে মানুষের জীবন পরিবর্তনের যে কাহিনীগুলো, এগুলো সত্যিই আমাকে মানে ইন্সপায়ার করেছে। হ্যাঁ, ইন্সপায়ার করেছে। এইগুলোই মূলত আমাকে এখানে আনতে বাধ্য করেছে। আর আমি
মনে প্রাণে আপনাকে বিশ্বাস করতাম, এখনো করছি। আপনার ভিত্তিতে, আপনার পরবর্তীতে সাইফুল স্যারকে আমি অন্ধভাবে বিশ্বাস মানে আমার অজান্তেই আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম যে এইখানে আমি মানে ব্যর্থ হব না। এখানে যদি যাই তাহলে ইনশাআল্লাহ কিছু না কিছু আমার ইমপ্রুভ হবে এবং আমি কিছু অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আপনি অ্যাডমিশন নিয়েছেন ওখানে? হ্যাঁ, কতদিন হলো হয়েছে এখানে? 1st ডিসেম্বর এখানে জয়েন করেছি। আমার জয়েন করেছেন, তার তার মানে আপনার বয়স 1 মাস 20 হ্যাঁ 20 দিন হয়ে হয়ে গেল গেল তো। স্যার। আবাসিক ফেব্রুয়ারিতে, হ্যাঁ, ইয়েস, ও, আবাসিতে। আমি কয়েক বছর ধরেই টার্গেট খুঁজছি যে কখন আমি যাব। যেহেতু বিজনেসম্যান, তার সঙ্গে আবার আমি ফ্যামিলি ম্যান। আমার একটা বাচ্চাও আছে। আলহামদুলিল্লাহ। বাচ্চাও আছে। তো যখন আমার ওয়াইফ প্রেগন্যান্ট, তখন আমি ভাবলাম যে বেবি যদি আসে তখন তারপরের টাইমটা উনি রেস্টে থাকবেন। এটা একটা অবসর সময়। তো এই সময়টা আমি কাজে লাগাবো ইনশাআল্লাহ। মানে কয়েক বছরের টার্গেট এটা আমার। আরো 2 থেকে 3 বছর আগে আপনার এই থেকে। 1 মাস 20 দিনের অভিজ্ঞতা কেমন? ইংলিশ থেরাপিতে কেমন লাগছে? আমি ঠকেনি স্যার। যা আমি আশা করেছিলাম তার থেকে বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মানে আমার মধ্যে একটা কনফিডেন্স, আমি তো ওই যে বলছিলাম যে আমার মধ্যে যেটা কাজ করতো সেটা হচ্ছে সবথেকে বেশি ইনফেরিয়রিটি কমপ্লেক্স যেটা। আর হচ্ছে কনসিস্টেন্সি। আমি যেকোনো কাজ মানে লাগাতার ধারাবাহিকভাবে যে ক্রমান্বয়ে যেটা করে যেতে হবে, এইটা আমার খুব অভাব ছিল। ওকে। আমি মনে করছিলাম যে আর ভিডিও দেখেও আমি জানতেও পেরেছিলাম যে না, এখানে এই বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়। আচ্ছা, ৪ টার মধ্যে ২ টা না হয় মিস হবে, ২ টা তো পাবো। এইরকম একটা মানে আত্মবিশ্বাস নিয়ে অ্যাকচুয়ালি আমি আসার খুব চেষ্টা চালিয়েই যাচ্ছিলাম। তো যখন আমার বেবি আসলো তখন দেখলাম যে আলহামদুলিল্লাহ সবকিছু ওকে। কিন্তু তারপরেও আমি ভাবলাম যে না, এখন যদি যাই ফ্যামিলি কি থেকে কি মনে করতে পারে। ২ মাস পূর্ণ হলো। তারপরে জাস্ট আমি আমার একজন ক্লোজ ফ্রেন্ডকে জানালাম। যখন আমি আসি তখন ২ জন মাত্র ব্যক্তি জানে যে আমি বাংলাদেশে যাচ্ছি। তার মধ্যে একজন প্রপারলি জানে যে আমি কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি। আর একজন শুধুমাত্র জানে যে বাংলাদেশে যাচ্ছি। এখন আসার পরে এখন আমার শুধু ওয়াইফ জানে বিস্তারিত আমি কোথায় আছি, কি করছি। আরেকজনকে জানিয়েছি, তিনি আমার দিদি। দিদিকে জানিয়েছি যে আমি বাংলাদেশে আছি। ৪ জন বর্তমানে আমার বর্তমান অবস্থাটা জানে আরকি। বিউটিফুল। ইয়েস। এবং আপনি আছেন এখানে, আপনার প্রতি আমাদের স্পেশাল অ্যাটেনশন থাকবে অলওয়েজ। সম্মান, ভালোবাসা দুটোই। আর আমি খুবই সারপ্রাইজড যে আমি ইংলিশ থেরাপির কথা বলেছি ইন্ডিয়া থেকে বাংলাদেশের লোক নিয়ে আসতে। It's beautiful. It's beautiful. It's amazing. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ এগেইন। আমার আসলে শেষ বেলায় এসে একটা কথাই বলার আছে যে এই যে আমরা কথাগুলো বলি এখানে ইংলিশ থেরাপির স্টুডেন্টরা মাঝে, মাঝে আসেন, তাদের লাইফের যে ট্রান্সফরমেশন গুলো হচ্ছে সেগুলো নিয়ে কথাবার্তা বলেন। এটা ডেফিনিটলি আপনাকে মোটিভেট করবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি নিজে যাবেন, নিজে গিয়ে দেখবেন। নিজে গিয়ে আরো ১০ টা স্টুডেন্টের সঙ্গে কথাবার্তা বলবেন, আশেপাশের লোকজনের সাথে কথাবার্তা বলবেন। ওখানে যারা ফেইল করেছে বারবার, আমি যতদূর জানি যে একবার ভর্তি হলে ওখানে সারা জীবন শেখার সুযোগ থাকে। বারবার ফেইল করলেও শেখার সুযোগ থাকে। তাদের সঙ্গে কথা বলবেন, কেন ফেইল করলো? করে তারপরে আপনি একটা ডিসিশন নেবেন। দেখুন, এখানে বলা হচ্ছে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি। ডেফিনিটলি দুর্বল মানে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ কিংবা হচ্ছে এডুকেশনের দিক থেকে দুর্বল না। অনেকেই দুর্বল আছে ইকোনমিকভাবেও দুর্বল। এবং তারা বিভিন্নভাবে কষ্ট করে বছর জুড়ে বিভিন্নভাবে অল্প, অল্প করে পয়সা জমিয়ে এখানে ইংলিশ থেরাপিতে এসছেন এবং আসার পরে বেটার রেজাল্ট পেয়েছেন। এরকমও বেশ কয়েকজনকে আমি ইন্টারভিউ করেছি। সো আপনি হয়তো তাদের মতো একজন হবেন। আমি বিশ্বাস করি আপনার এটা কষ্টের পয়সা। সুতরাং কষ্টের পয়সা কোথাও ইনভেস্ট করতে হলে কিবরিয়া ভাই ইজ নট এনাফ। কিবরিয়া ভাই বলতেছে ভালো কথা। তারপরেও আপনি গিয়ে অন্তত আপনি আরো ১০ বার চিন্তা করবেন, কথা বলবেন। কথা বলার পর আপনার কাছে যদি মনে হয় ইটস দ্য রাইট পালস, দিস ইনস্টিটিউশন ক্যান চেঞ্জ ইউর লাইফ, ইংলিশ ডেফিনিটলি, দেন ইয়েস, জাম্প ইন। আর জাম্প ইন করার পরে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ভাই আপনাকে কেউ খাইয়ে দেবে না। ওষুধটা আপনার সামনে আছে। মেডিসিন, ইটস আ মেডিসিন। এখন আপনি যদি না গেলেন, এই যে মুখের ভিতরে দেওয়া এবং গেলাটুকু এটুকু আপনার। আপনি যদি না গেলেন তাহলে আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে ইনজেকশন করা। ইনজেকশনটাও আপনাকে যদি আপনি রিসিভ না করেন তাহলে এটা কাজ করবে না। এবং দিন শেষে ধরেন আপনি গিললেনও, আপনাকে ইনজেকশন দেওয়াও হইলো, কিন্তু আপনি ওটাকে মন থেকে অ্যাকসেপ্ট যদি করতে না পারেন, ইট উইল নট ওয়ার্ক প্রপারলি। সো ফ্যাক্ট হইতেছে গিয়া আপনার সামনে মেকানিজমগুলো ওপেন করে দেওয়া হবে। আপনি শুধু বিশ্বাস করবেন যে আপনি পারবেন। তারপরে ড্রাইভ করেন, হোঁচট খান, আছাড় খান, হাত পা ভাঙুক। আপনি আগাইতে থাকবেন। হামাগুড়ি দেন কখনো, কখনো দৌড়ান, কখনো সুপার ফাস্ট দৌড়ান, কিন্তু কখনো গিভ আপ করবেন না। এবং আমি আপনাকে উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ এটা বলতে পারি, এটা শুধু ইংলিশ থেরাপি না, যেকোনো জায়গাতে আপনি রেজাল্ট পাবেনই পাবেন। এটা তো আমার কথা না, এটা আল্লাহর ওয়াদা, ইয়েস, তাই ইয়েস, না? ইয়েস। সো ডোন্ট বি হোপলেস। একটা জিনিস সবচেয়ে বেশি আমি বলবো গুরুত্ব দিচ্ছি এই মুহূর্তে, সেটা হচ্ছে ইংলিশ থেরাপি ইজ নট অনলি ল্যাঙ্গুয়েজ রাইট নাও, ইয়েস, ইয়েস, দে আর ট্রান্সফর্মিং লাইফ। ইয়েস। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। সো থ্যাংক ইউ ব্রাদার। আমি আপনার জন্য গুড উইশ করি। ইনশাআল্লাহ আপনি কোর্স শেষ করে দরকার হলে আমার সঙ্গে একবার পার্সোনালি দেখা করে যাবেন। এই ইনভাইট আমি কাউকে করি না, আপনাকেই করতাম। ইনশাআল্লাহ স্যার। ওকে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা শেষ করছি আজকের মতো। আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনায়। আসসালামু আলাইকুম।